তখনকার যে ছাত্রের টাইম আর এখনকার ছাত্রের মাইন্ডসেট এর মধ্যে আপনি মেনলি কি ডিফারেন্স আছে? তখনকার ছেলেমেয়েরা অনেক বেশি সময় পড়াশোনার জন্য ব্যয় করতে পারত, আর তখনকার গার্ডিয়ানদের মাইন্ডসেটটা এমন ছিল, তারা গ্রামের এই যে মানসিকতা, একটা ছেলে মাধ্যমিক পাশ করলো, উচ্চ মাধ্যমিক আর্টসে ভর্তি হলো, বিএ পাশ করলো, এমএ পাশ করলে কী লাভ? আমার মনে হয় কোনোই লাভ নেই। সময় যে হারে পরিবর্তন চলছে, বা আমাদের জব রিকোয়ারমেন্ট বলুন বা কেরিয়ার ওয়াইজ যেভাবে আমাদের সমাজ পরিবর্তন চলছে, সে হারে কি আমাদের সিলেবাস আপগ্রেড হয়েছে এখনো পর্যন্ত? আমরা সবাই জানি যে বিষয়টা হচ্ছে আমাকে মডিফাই করতেই হবে। আমাকে পৃথিবীতে টিকে থাকতে গেলে আমাকে মডিফাই করতে হবে। যে মূল সমস্যা একজন শিক্ষকের অহংকার তার ছাত্রছাত্রীকে শেখানোর জন্য প্রচণ্ড অন্তরায়। আমি যখন ক্লাসে শেখাবো, আমি আমার 10 জন ছাত্রের মধ্যে 2 জনকে খুব অ্যাডভান্স লেভেলে ছাত্র পাবো। তাকে যখন আমি পাবো না, সে হয়তো আমার ছাড়িয়ে অন্য লেভেলে চলে গেছে। তাকে কি টিচার কী করে, তুই কি আমার চেয়ে বেশি বুঝিস, রেখে দে, তুই আমি যা বলছি তাই কর। ভুল। আমাদের বাঙালি স্টুডেন্টরা পড়াশোনার দিক থেকে হোক বা সায়েন্স ওয়ার্ল্ডে, রিসার্চ ওয়ার্ল্ডে হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ওয়ার্ল্ডে সবসময় এগিয়ে থাকতো। এখন আমরা যেটা দেখছি, কম্পিটিটিভ এক্সামের সাইডে আপনার বিহার বা ইউপি থেকে যেসব স্টুডেন্টরা বিলংস করছে, ওরা অনেক বেটার র্যাঙ্ক করছে আমাদের তুলনায়। তো বাঙালিরা কেন পিছিয়ে পড়ছে? সমাজ ব্যবস্থা অনেকটাই দায়ী। স্যার, এখনকার টাইমে যেসব বাবা মারা একটু অ্যাফোর্ড করতে পারেন, তারা তার ছেলে মেয়েকে সরকারি স্কুলে ভর্তি না করে কেন প্রাইভেট স্কুলের অপশন বেছে নিচ্ছে? শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড। হঠাৎ এই কথাতে কেন শুরু করছি? সবাইকে নমস্কার, আমি সায়ন। আজকে প্যারাফিন পডকাস্টে আমরা একটি নতুন সেগমেন্ট লঞ্চ করতে চলেছি, যেখানে আমরা আলোচনা করব কেরিয়ার কাউন্সিলিং নিয়ে, কেরিয়ার অপরচুনিটি নিয়ে অ্যান্ড এডুকেশন সিস্টেম নিয়ে। আমাদের এই সেগমেন্টটি লঞ্চ করার পেছনে কারণ কি? আমরা যদি একটু আমাদের এখনকার সোসাইটির মধ্যে দেখি, যে একটা ছেলে ক্লাস 10 পর্যন্ত একটা ধারাবাহিক পড়াশোনার মাধ্যমে থাকে বা একটা সিস্টেমেটিক এডুকেশন সিস্টেমে থাকে, তারপরে কি হবে? সে কোন কেরিয়ার চুজ করবে, সে কোন ডিপার্টমেন্ট নেবে, সায়েন্স নেবে, আর্টস নেবে নাকি কমার্স নেবে, বা তারপরে তার ফিউচারে কি অপরচুনিটি রয়েছে, বা সে কোন সেগমেন্টে বা কোন প্রফেশনে যাওয়ার জন্য যোগ্য, সেই ব্যাপারে প্রপার কাউন্সিলিং কিন্তু হয় না। হ্যাঁ, কিছু কর্পোরেটস রয়েছে যারা কেরিয়ার কাউন্সিলিং প্রোভাইড করে, কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত তার পেছনে একটা প্রশ্ন রয়ে যায়। তো আমাদের প্রয়াস, আমরা সেই সমস্ত পার্টিকুলার টপিককে কভার করব এখানে, যেটা হয়তো আমাদের সমাজের জন্য খুব প্রয়োজন, কিন্তু কেউ কথা বলছে না। আজকে এই কালো শার্টটা পরে বসার পেছনে একটা কারণ রয়েছে। আমরা পার্টিকুলার সেই সেগমেন্টটাকে এখানে টাচ করতে চলেছি, যেটা এখনো অনেকটা অন্ধকারে রয়েছে। তো সেই অন্ধকারটা থেকে তাকে আলোয় আনার জন্য অবশ্যই অন্ধকারটাই আগে প্রবেশ করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে প্রবলেম কি চলছে। সো আর বোর করবো না, আজকে আমাদের এই সেগমেন্টের প্রথম পডকাস্ট। আমাদের সঙ্গে রয়েছেন বলাই স্যার, যিনি 1988 সাল থেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি এডুকেশন সিস্টেম নিয়ে, কেরিয়ার অপরচুনিটি অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং নিয়ে। আমরা আলোচনা করেছি যে ক্লাস 10-এর পরে একটা স্টুডেন্ট কীভাবে স্ট্রিম চুজ করবে অ্যান্ড কেরিয়ার চুজ করবে তার উপরে। আমরা আরও আলোচনা করেছি যে একজন আদর্শ শিক্ষক কীভাবে হওয়া যায়। আমরা আলোচনা করেছি স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ান রিলেশনশিপের উপরে। আমাদের প্রয়াস, আমাদের এই এপিসোডের থ্রু বা আমাদের এই সেগমেন্টের কোনো ভিডিওতে আমরা একবারও বলবো না যে আমাদের সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। আমরা শুধু একটাই রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে, আমাদের এই এপিসোডগুলি তাদের কাছে পৌঁছে দিন যাদের সত্যিই এই কন্টেন্টটা নিড রয়েছে। আমাদের এই কন্টেন্টের থ্রু যদি ইন ফিউচার যদি আমাদের এই সেগমেন্টটি একটি মাস অডিয়েন্সের কাছে পৌঁছই এবং কিছু সংখ্যক স্টুডেন্টেরও যদি লাইফে সেটা কাজে লাগে, তাদের কেরিয়ার বদলায় বা তারা লাইফে একটা ভালো জায়গায় পৌঁছয়, তাহলে আমরা বুঝবো আমাদের এই এপিসোড বা আমাদের এই প্রয়াস সাকসেসফুল হয়েছে। আর সেই দিন আমি আর এই ব্ল্যাক শার্ট পরেই স্টুডিওতে ঢুকবো না। সো আর দেরি না করে চলুন সরাসরি পডকাস্টে যাওয়া যাক, বলাই স্যারের সঙ্গে কথা বলা যাক। স্যার নমস্কার। নমস্কার স্যার, কেমন আছেন? আমি তো পজিটিভ ভাবি সবসময়, ভালো মন্দ সবটা বরণ করে নিতে পারি, ভালো মন্দ মিশিয়ে ভালো আছে। স্যার, আপনি 1988 সাল থেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, যেখানে আপনি অনেক ছাত্রছাত্রীর জীবন গড়ে তোলার পথে আছেন। তখনকার যে ছাত্রের টাইম বা একটা ছাত্রের যে মাইন্ডসেট আর এখনকার ছাত্রের মাইন্ডসেট, এর মধ্যে আপনি মেনলি কি ডিফারেন্স আছেন?
মেনলি ডিফারেন্স হচ্ছে তখন মোবাইল ছিল না, তখনকার ছেলেমেয়েরা অনেক বেশি সময় পড়াশুনোর জন্য ব্যয় করতে পারত। আর তখনকার গার্ডিয়ানদের মাইন্ডসেটটা এমন ছিল, তারা গ্রামের দিকের কথা বলছি, তারা হচ্ছে ভাবতেন যে আমরা সাবজেক্ট টিচার দিয়ে পড়াশুনো করাবো। আর সময়ের সঙ্গে সঙ্গে এখন ছেলে মেয়েদের যেমন মানসিকতাটা বদলে যাচ্ছে, তারা পড়াশোনার পিছনে সময় কম দিয়ে তারা মোবাইলের পিছনে সময় বেশি দিচ্ছে। পাশাপাশি গার্ডিয়ানদের অর্থনৈতিক কারণের চাইতে অনেক বেশি মানসিক কারণে তারা চেষ্টা করছে একটা টিচার দিয়ে কত বেশি সাবজেক্ট পড়ানো যায়। সে কারণে মানে বিশেষজ্ঞ ছাত্রছাত্রী তৈরি হচ্ছে না, মানে একটা টোটালি একটা জগাখিচুড়ি অবস্থা তৈরি হচ্ছে। স্যার, আপনি মেনলি সুন্দরবন থেকে বিলংস করেন, অর্থাৎ আপনার যেসব ছাত্র বা ছাত্রীরা ম্যাক্সিমাম সুন্দরবন বা রুরাল এরিয়া থেকে বিলংস করছে। তো এখনকার টাইমে আপনার একটি গ্রামের ছাত্র বা একটি শহরের ছাত্রের মধ্যে সুযোগ সুবিধার মধ্যে আপনি কি ডিফারেন্স মনে করেন? মূল সমস্যা হচ্ছে গ্রামের গার্ডিয়ানরা অ্যালার্ট কম, আর শহরের গার্ডিয়ানরা অতিমাত্রায় অ্যালার্ট। দুটোই ক্ষতিকারক। শহরের গার্ডিয়ানরা অতিমাত্রায় অ্যালার্ট বলে টিচারদের ক্ষতি হয়, পড়াতে কষ্ট হয়। আর গ্রামের গার্ডিয়ানরা অ্যালার্টনেস কম বলে এদের আবার পড়ানোর ক্ষেত্রে টিচারদের খুব সমস্যা হয়। তো গ্রামে ছেলেরা লাজুক হয় পরিবেশগতভাবে, তারা এখন যদিও অনেক স্মার্টনেসটা বাড়ছে, তারা লাজুক হয়। তারা শিক্ষা দীক্ষার সঙ্গে যে স্মার্টনেসটা বাড়াতে হবে, চাহিদা বাড়াতে হবে। আমরা একটা জিনিস জানতাম যে জিজ্ঞাসা জ্ঞানের জননী। এখন অনেক ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না, তবুও ক্লাসে চুপচাপ বসে থাকে। অন্য কেউ জিজ্ঞাসা করলে বলবো, না হলে বলবো না, এতে করে পিছিয়ে পড়ে। আর শহরের ছেলেমেয়েরা সেখানে অনেক বেশি অ্যালার্ট। তারা হচ্ছে ও স্যারকে বলে দেয়, অত লজ্জা ভয় বা অত লুকানো কিছু নেই, ও বুঝতে না পারলে স্যারকে বলে দেয়। এখানে একটু গ্রামের ছেলেমেয়েরা পিছিয়ে থাকে। স্যার, সচরাচর আমরা দেখি যে বিভিন্ন গ্রামের যেসব স্টুডেন্টরা তারা একটু বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনার জন্য শহরের দিকে চলে আসে। তো আমাদের গ্রামের দিকে কিসের কমতি রয়েছে যার জন্য ওদের গ্রাম ছেড়ে শহরে আসতে হচ্ছে? না, আমার তো মনে হয় না। আমি এখন অনেক ছেলেমেয়েকেই গ্রামে থেকে পড়াশুনো করার জন্য তাদেরকে আমি ইন্ট্রোডিউস করি। প্রথমত এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রামের দিকে প্রচুর স্কুল আছে। সাবজেক্ট একটু অসুবিধা হয়, টিউশন বা একটু টিচার পেতে অসুবিধা হয়, কিন্তু তবুও এখন যেহেতু নেতাজি স্টেট ওপেন ইউনিভার্সিটি চলে এসেছে, সেই জন্যে এখন এইচএস পড়ার পরে ছেলেমেয়েরা বিভিন্ন ডিএলএড কোর্স পড়তে পারে, পলিটেকনিকে পড়াশুনো করতে পারে, পাশাপাশি নেতাজিতে তারা অনার্স করতে পারে বাড়ি বসে বসে, ওপেন ডিস্টেন্স কোর্স যেটা হচ্ছে ওপেন মোডে। তো এখন যে শহরে আমাকে আসতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, বরং যোগাযোগ ব্যবস্থাটা ভালো হওয়া দরকার। যেখান থেকে আমি পড়াশুনো করব, সেখান থেকে যেন আমি আমার যে শিক্ষা দীক্ষার যে বিষয়গুলো, মানে আমি টিচার, আমার প্রতিষ্ঠানে যেখানে যাওয়া আসার যোগাযোগ ব্যবস্থা, এগুলো ভালো হতে হবে। সেইগুলো যদি ঠিকঠাক থাকে তো সবসময় যে শহরে এসে পড়াশুনো করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনি যে এই শিক্ষাগত পেশাকে বেছে নিয়েছেন, তো আপনার এই পেশাগত জগতে আসার জার্নিটা কী ছিল, বা এর পেছনে আপনার মোটিভ বা উদ্দেশ্যটাই বা কী ছিল? অ্যাকচুয়ালি 1984 সালে আমি দাউদপুর এইচএল শিক্ষানিকেতন থেকে মাধ্যমিক পাশ করি। আমার খুব মানে গর্বের শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে আমি সাহেবখালী নিত্যানন্দ এইচএস স্কুল, ওখান থেকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি। তো 86-এ উচ্চ মাধ্যমিক পাশ। তারপর ট্যাংরাখালী বঙ্কিম সর্দার কলেজ থেকে, বিএস কলেজ বলা হয়, ওখান থেকে 88-এ আমি বিএসসি পাশ করি। তো একটা ছিন্নমূল পরিবারের দাদা, শরণার্থীর সময় মায়ের কোলে উঠে এসেছি। এরকম একটা দাদা, যার 3টে ভাই 2টো বোন, মায়ের ক্যান্সার, বাবা বৃদ্ধ মানুষ, সেখানে একজন দাদার জার্নি যেমন হওয়া উচিত। হ্যাঁ, একটা জিনিস, আমি উচ্চ মাধ্যমিক পাশ করবার বলেছিলাম, পড়াশুনো যদি করতে হয় উচ্চ মাধ্যমিকেই সায়েন্স নিয়ে পড়বো, সায়েন্স ছাড়া আমি পড়াশুনো করবো না। ফলে আমি উচ্চ মাধ্যমিকে তো আমার স্যার ভীষণ অঙ্ক ভালো শেখাতেন। সেখান থেকে আমার জার্নিটা, আমি মোটামুটি ম্যাথের থেকে নিজেকে কখনোই সরাইনি। উচ্চ মাধ্যমিকে আমি ম্যাথ নিয়ে পড়াশুনো করেছি, সায়েন্স নিয়ে, এবং বিএসসিতে আমি পিওর সায়েন্সে পড়াশুনো করেছি। ফলে আমার এই সময়ের দাবি, মানে আমার ভাই বোনগুলোকে মানুষ করার জন্যে, তাদেরকে পৃথিবীর একজন সুনাগরিক করে গড়ে তোলার জন্যে, আমার তো লাইফে টিউশন ছাড়া আর কি করার আছে? আমি তো লেবারের কাজ করতে পারবো না। তো আমার এই জার্নি শুরু হয় মানে 1988-এ। তো একটা খুব প্লাস পয়েন্ট, তখনকার দিনে গ্রামে বিএসসি পিওর সায়েন্সের 2-3 জন, আমার গ্রামে আমি যেখানে থাকতাম সেখানে 2-3 জন টিচার ছিলেন, মানে টোটাল গ্রামে। তো তখন সায়েন্সের টিচারদের প্রচুর চাহিদা ছিল, পিওর সায়েন্সের বিশেষ করে। আর গার্ডিয়ানরাও খুব অ্যালার্ট ছিল। গার্ডিয়ানরা এসে বলতেন
যে স্যার সাবজেক্ট টিচার চাই, ইংলিশে আলাদা টিচার দেবো, অঙ্কে আলাদা টিচার দেবো। তো আমি আমার জার্নিটা ওখান থেকেই শুরু করি, যে 1988 টিউশন শুরু করি। টিউশন চলছেই দিনের পর দিন, ভাই বোন মানুষ করা চলছে, টিউশন চলছে। তারপর 2004-এ আমি একটা চাকরি পাই, প্যারা টিচার, যাকে বলা হয় পার্শ্ব শিক্ষক। সেই চাকরিটা পাই 28শে সেপ্টেম্বর। আমার স্যার শ্রদ্ধেয় শ্রী অবনীরঞ্জন রায়, উনি এমএলএ ছিলেন, উনি আমার স্কুলেরও স্যার। তো উনি ওই স্কুলের উনি আমাকে খুব ভালোবাসতেন। তারপরে আমি ওনার পরামর্শে এবং আমি মনে করি আমার যোগ্যতায়, তো আমি সেখানে পার্শ্ব শিক্ষকের চাকরিটা পাই 2004 থেকে 10। 2010-এ তখন আমি একটা প্রাইমারি চাকরির সুযোগ পাই 2010-এ। তো 2010 তাহলে 1988 থেকে 2004 যখন আমি প্যারা টিচার, তখনও কিন্তু আমি টিউশন লাইফটা চালাচ্ছি, কারণ তখন তো গভর্নমেন্টে কোনো বিধিনিষেধ নেই। তো 2004 থেকে 2010 আমার টিউশন লাইফ প্লাস আমার চাকরির লাইফ। এবং আমার খুব সৌভাগ্য, আমি যখন প্যারা টিচার চাকরি পেয়েছি তখনও আমার ম্যাথ ছাড়া অন্য কোনো ক্লাস করতে হয়নি, ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স। তো আমি এই 37 বছর শিক্ষকতা জীবনে আমি ম্যাথই পড়িয়েছি, ফিজিক্যাল সায়েন্সে পড়িয়েছি। তো 2010-এ যখন প্রাইমারি চাকরি পেলাম, তখন তো সরকারি বাধা নিষেধ চলে এলো, তাহলে টিউশনটা কিন্তু আগের মতো আর পড়ানো যায় না। তো শিক্ষকতা পেশার সঙ্গে যেহেতু যুক্ত, 2010-এ প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং 2023 সালে অক্টোবর মাসে আমি হেড টিচার পদে উন্নীত হই। 2028-এর জুন মাসে 30 তারিখে আমার এই জার্নি শেষ হবে। আমার ইচ্ছা আছে আমি এই টিউশন লাইফটাকে 2010-এর পরে আরও 5 বছর চালাবো, 2028-এর পরে 5 বছর চালাবো, 2033 সেখানে শেষ করার ইচ্ছা আছে। তখন আমার টিউশন লাইফ হবে 45 বছর। জানি না, শরীর যদি দেয় এর জার্নিটা আমি ওখানে শেষ করবো, এটাই ভেবে রেখেছি। স্যার, আপনি প্রায় 37 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন। তো যখন আপনি প্রথম এই পেশাতে আসেন, সেই সময় আর এখনকার সময় 37 বছর পরে আপনার চিন্তাধারার মধ্যে কী পরিবর্তন এসেছে এই পেশাটাকে নিয়ে? পরিবর্তন একটা এসেছে, সেটা হচ্ছে তখন খুব স্পিড ছিল আমার মধ্যে, খুব স্পিডে পড়াশুনো। আমার মনে হতো তখনকার ছেলেমেয়েদের বুঝতে কষ্ট হয়েছে, খুব স্পিড। একটা ছেলে পিওর সায়েন্সে পড়িয়ে যদি বেরিয়ে আসে তার অনেক স্পিড থাকে। এখন আমার শিক্ষকতা এমন একটা পেশা, একজন আর্টিস্ট যেমন রং তুলি নিয়ে দেওয়ালে ছবি আঁকেন বা কোনো পেন্টার যেমন পেন্ট করেন, একজন শিক্ষকের কাজও তেমন। সে হচ্ছে রং তুলি দিয়ে যেমন শিক্ষকতাকেও এরকম সাজাতে হয়। আমি যখন প্রাইমারি চাকরি পেলাম, তখন 2010 সালে চাকরি পাওয়ার পরে আমি আরপি হয়েছিলাম। আরপি অর্থাৎ প্রাইমারি টিচাররা কীভাবে টিচিংটা ছেলেমেয়েদের দেবেন তারপরে একটা শিক্ষা ব্যবস্থা আছে, সেটাকে বলা হয় আরপি, রিসোর্স পার্সন। আমাদের বাণীপুর ডায়েটে সেখানে ট্রেনিং হতো, সেখানে আমাদের শেখানো হতো আমরা কীভাবে টিচারদের আমরা শেয়ার করবো। টিচারদের তো শেখানো কোনো ব্যাপার না, তারা শিখে আসে, আমরা অনেক কিছু শিখে আসি। কিন্তু সেখানে সেইটা হচ্ছে যখন আমি আরপি হলাম, আরপি হওয়ার পরে আমি যখন শিক্ষকদের সেটা আমি শেয়ার করতে লাগলাম, তখন আমার জীবনে পরিপূর্ণতা আসে। আমি এতদিন ধরে টিউশন পড়ি, যে পরিপূর্ণতা আমার আসেনি। আমি যদি প্রাইমারি চাকরি না পেতাম, আমার শিক্ষকতা জীবনে পরিপূর্ণতা আসতো না। এটা আমি একদম গর্ব করেই বলি, প্রাইমারি চাকরিটা আমার জীবনের শিক্ষক হিসাবে পরিপূর্ণতা দিয়েছে। এখন আমি আমাকে যদি কলকাতায় কেন, আমাকে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যেখানে দেওয়া হোক না কেন, আমি আমার ক্লাস করে বেরিয়ে আসতে পারবো। স্যার, এখনকার টাইমে আপনার গ্রাম অর্থাৎ সুন্দরবনে যেসব স্টুডেন্টরা রয়েছে, তারা কি কোনোভাবেই আমাদের শহরের স্টুডেন্টের থেকে পিছিয়ে রয়েছে? পিছিয়ে আছে একটাই কারণে, যে গ্রামের ছেলেমেয়েরা এখনও পড়াশুনোটা গার্ডিয়ানরা তো অ্যালার্ট না। গ্রামের ছেলেমেয়েরা এখনও যে কী করা উচিত, সেই জায়গাটা একটা মারাত্মক সমস্যা। আমার তো মনে হচ্ছে যে এখনকার দিনে সবচেয়ে বড় সমস্যা, যে মাধ্যমিক পাশ করার পরে কী নিয়ে পড়াশুনো করা উচিত, সেই বিষয়টা হচ্ছে সবচেয়ে, এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও আমার মনে হয় সায়েন্স সেই পড়বে যে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, সেগুলো সে ভালো পারবে। সায়েন্স শুধু নাম্বার পাওয়াটা বড় ব্যাপার না, নাম্বার পাওয়া যায়, কিন্তু সেইগুলো আমি মাধ্যমিকে 2nd ডিভিশন পেয়ে সায়েন্স পড়েছিলাম, আমার মধ্যে জেদ ছিল আমি সায়েন্স পড়বই। এরকম জেদ যদি কারো থাকে তাহলে সে সায়েন্স পড়া উচিত। নাহলে প্রচুর নাম্বার পেয়েছি, আমি সায়েন্স পড়বো, সায়েন্স পড়ে কোনো লাভ নেই। আসলে এই যে চয়েস করাটা, আমার একটা ছাত্রী
আমার নাতনি হয়, সেই মেয়েটা কোনো রকমে 2 আর 2 যোগ করলে 4টুকু জানতো, মানে অঙ্কে খুব ভালো ছিল না। পরবর্তীতে মেয়েটা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে যায়। ফার্স্ট ডিভিশন পেয়ে গেলে গার্ডিয়ানরা বলে যে কী নিয়ে পড়াশুনো করা উচিত। আমি বললাম না, ওকে সায়েন্সে দেওয়া যাবে না। আমি ওকে ভোকেশনাল স্ট্রিমে দিয়ে দিয়েছিলাম। ভোকেশনালও 80% নাম্বার পায়। নাম্বার পাওয়ার পরে ও হচ্ছে পলিটেকনিক সেকেন্ড ইয়ার থেকে সুযোগ পায়। ভোকেশনালে যারা এইচএস নিয়ে পড়াশুনো করে তারা পলিটেকনিকে সেকেন্ড ইয়ার থেকে পড়ার সুযোগ পায়। ফলে পলিটেকনিক নিয়ে ভর্তি হয়ে গেল। ওর পলিটেকনিক 3 বছর হয়ে গেলে সে এখন স্বপ্ন দেখছে আমি লোকো পাইলট হব, আমি এলপি পরীক্ষা দেবো। পাশাপাশি সেই মেয়েটাই আবার, আমি এক সময় বলতাম তুই অনার্সও করতে পারিস, সেই মেয়েটা আবার ওপেন ডিস্টেন্সে নেতাজি স্টেট ওপেন ইউনিভার্সিটিতে সে এখন ইংরেজি অনার্সে ভর্তি হয়েছে। তাহলে পাশাপাশি সে একটা মেয়ে, ওই জার্নিটা মানে আমার একটা এক্সপেরিমেন্ট যে মেয়েটার জার্নিটা মাধ্যমিকে কোনো রকমের ফার্স্ট ডিভিশন, সেই মেয়েটা এখন পলিটেকনিক পড়ছে, নেতাজিতে অনার্স পড়ছে। সেই মেয়েটার ভাবনা হচ্ছে আমি লোকো পাইলটের চাকরি নেবো, পাশাপাশি আমি অনার্স করবো, এমএও করবো। এই জন্যে এই শিক্ষা ব্যবস্থার এখন আরেকটা খুব ভালো দিক আছে, ডিএমএলটি বিএমএলটি। এখন সবাই এই যুগ যুগ ধরে গ্রামের এই যে মানসিকতা, একটা ছেলে মাধ্যমিক পাশ করলো, উচ্চ মাধ্যমিক আর্টসে ভর্তি হলো, বিএ পাশ করলো, এমএ পাশ করলে কী লাভ? আমার মনে হয় কোনোই লাভ নেই। এখন টেকনিক্যাল যুগ, টেকনিক্যালে ঢুকতেই হবে। এখন আমি আমার একটা পাশের স্কুলে স্যারের সঙ্গে কথা বলছিলাম যে স্যার আপনার মেয়ে কিসে পড়ছে? স্যার বললেন যে আমার মেয়ে বিএমএলটি পড়ছে। তো আমার শুনে খুব ভালো লাগলো। স্যার চিন্তা ভাবনা, এখন লেখাপড়াটা টেকনিক্যাল দিকে নিয়ে যেতেই হবে, সময়ের দাবি। এখন এই জেনারেল কোর্সে পড়াশুনো করে যদি কেউ পিএইচডি করতে চায়, যদি কেউ প্রফেসর হতে চায়, যাক, সে জেনারেল লাইনে অনার্স, এমএ, বিএড, এমএড, পিএইচডি করে এসে যাবে। কিন্তু যার ওই অ্যাবিলিটি যার মধ্যে নেই, তার মধ্যে অনেক সহজেই বিএমএলটি, ডিএমএলটি, ডিএলএড কোর্স, একটা ছেলে মেয়ে যদি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে গ্রামে থেকেই, এখন তো গ্রামের খুব কাছাকাছি অনেক ডিএলএড কলেজ হয়েছে, সেখানে সে ডিএলএড কলেজে ভর্তি হয়ে গেল এবং পাশাপাশি সে নেতাজিতে স্টেটে ওপেন ইউনিভার্সিটিতে কোনো একটা সাবজেক্টে অনার্স ভর্তি হয়ে গেল। তাহলে সে যখন 2 বছর পরে দেখবে আমার ডিএলএড কমপ্লিট, 3 বছর পরে দেখবে অনার্স কমপ্লিট, সে তখন প্রাইমারি চাকরি পরীক্ষায় বসার উপযুক্ত মানে তার অ্যাবিলিটি অর্জন করলো। পাশাপাশি সে আবার কী করলো, সে আবার অনার্স কমপ্লিট করছে। সে ভবিষ্যতে মনে করতে পারে যে আমি এমএ করব, বিএড করব, সে করতে পারে। তো বিষয়টা হচ্ছে, আমার মনে হচ্ছে বর্তমান দিনে এটাই হচ্ছে গ্রামাঞ্চলের সবচেয়ে মারাত্মক সমস্যা। এই সমস্যাটা হচ্ছে কী নিয়ে পড়াশুনো করা উচিত, সেই বিষয়টা নিয়ে গ্রামের ছেলেমেয়েরা খুব বেশি আছে। আচ্ছা, আপনি প্রায় 37 বছর ধরে টিচিং প্রফেশনে রয়েছেন, তো সময় যে হারে পরিবর্তন চলছে বা আমাদের জব রিকোয়ারমেন্ট বলুন বা কেরিয়ার ওয়াইজ যেভাবে আমাদের সমাজ পরিবর্তন চলছে, সে হারে কি আমাদের সিলেবাস আপগ্রেড হয়েছে এখনো পর্যন্ত? আমরা সবাই জানি যে বিষয়টা হচ্ছে এই আমাকে মডিফাই করতেই হবে। নোকিয়া মোবাইল কোম্পানি তারা বোতাম বানিয়ে গেল আর মার্কেট থেকে হারিয়ে গেল। আমাকে পৃথিবীতে টিকে থাকতে গেলে আমাকে মডিফাই করতে হবে। তো সিলেবাস কমিটিতে অনেক বিদ্বজনেরা থাকেন, বই সিলেবাস নিয়ে মোটামুটি ভালো কাজ হয়েছে, খুব বেশি খারাপ কাজ হয়নি। সিলেবাস কমিটি বা বই বা এখনকার যে মানে আগের চেয়ে অনেক বুদ্ধিদীপ্ত হয়েছে। প্রাইমারির বই যেগুলো ছিল আগের, তার চাইতে এখনকার বই যথেষ্ট বুদ্ধিদীপ্ত এবং শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এসেছে। যেটা সমস্যা দেখা দিয়েছে, ছেলেমেয়েদের সময়টা অনেক কমে গেছে। এরা পড়াশোনার পিছনে সময় কম দেয় বলে এই সুবিধাগুলো নিতে পারছে না। ছেলেমেয়েরা আগে যেমন বিকালবেলায় আমরা অঙ্ক বই নিয়ে বসতাম, এখন তো কেউ বিকালবেলায় বই খাতা নিয়ে বসে বলে মনে হয় না। তো এই সমস্যাগুলো আগের দিনের চেয়ে এখনকার আগের দিনে ওরা সুযোগ সুবিধা অনেক কম পেত, অনেক বেশি সময় দিত। এখন সুযোগ সুবিধা অনেক বেশি, নিজেরা সময় কম দিচ্ছে, এই জন্য পিছিয়ে পড়ছে। ওকে স্যার, আমাদের যারা প্রিভিয়াস জেনারেশন, মানে ধরুন আমাদের দাদু ঠাকুমার সঙ্গে যদি আমরা গল্প করি, তো আমরা দেখি যে আমার দাদু ক্লাস 10 পাস করার পরে একটা সরকারি চাকরি পেয়েছিল, কিন্তু এখনকার টাইমে ছেলেরা এইচএস পাস করার পরে বা কলেজ পাস করার পরেও বছরের পর বছর চেষ্টা করার পরেও সরকারি চাকরি পাচ্ছে না। তো তখনকার সিস্টেম বা এখনকার সিস্টেমে কী এমন পরিবর্তন এসেছে? তখন সংখ্যা অনেক কম ছিল, তখন শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল এবং চাহিদা যোগানের সম্পর্কটা, তখন চাহিদা বেশি ছিল, যোগান কম ছিল, সবাই প্রায় চাকরি পেয়ে যেত। এখন চাহিদা যোগানের সম্পর্ক তো এখন হচ্ছে চাহিদা অনেক বেশি, যোগান অনেক কম। এখন এই জন্যেই তো এখন এটা হচ্ছে না। আর তারপরে বিভিন্ন সিস্টেমের যে গণ্ডগোল, চাকরির পেয়েও অনেকে হারাচ্ছে এবং চাকরি পেতে গিয়েও অনেকে হোঁচট খাচ্ছে।
তো এই বিষয়গুলো হয়েছে এরকম যে এখন শুধু সরকারি চাকরির জন্যে নির্ভরতা কমিয়ে ফেলতে হবে। এখন হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, এখন হচ্ছে টেকনিক্যাল কোর্স বিভিন্ন রকম গিয়ে এবং যেমন লোকো পাইলট, মেয়েদের জন্য খুব ভালো একটা চাকরি আছে, সেটা হচ্ছে যেমন বলা হয় যে ওই পুলিশ কনস্টেবল, যারা একটু খেলাধুলার সঙ্গে জড়িয়ে, খুব ভালো ভালো একটা কেরিয়ার কোর্স। তারপরে এখন এমবিএ, বিবিএ, একটু ভালো মানের ছেলেপুলের এমবিএ করলে খুব ভালো চাকরির সুযোগ আছে। এখন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে, আপডেশন করতে হবে। এখনকার আমার ঠাকুরদা ঠাকুরমার সময়ের বা আমার সময়ের সেই পড়াশুনো, সেই চাকরির সুযোগটা এখন পাওয়া যাবে না। এখনকার যেরকম মার্কেট, সেরকম মার্কেট অনুযায়ী নিজেকে তৈরি করে ফেলতে হবে। ওকে স্যার, আমাদের 90s টাইম মানে 90-এর দশকের একটা 10+ ছেলে আর এখনকার মানে আপনার ধরুন 2025 বা এবছর জাস্ট মাধ্যমিক হলো রিসেন্টলি, তো যারা পাস করছে এদের মধ্যে ডিফারেন্সটা আপনি কী হিসেবে দেখেন? ডিফারেন্স একটু আছে। ডিফারেন্সটা হচ্ছে এখনকার ছেলেমেয়েরা হচ্ছে একটু মানে বানান জ্ঞানটা কম হয়, যেটা খুব কষ্টও দেয়, সবাই না। তো এখনকার ছেলেমেয়েরা একটু সিরিয়াসনেসটা মানে অনেক বেশি, এর জন্য গার্ডিয়ানরা অনেকটা দায়ী। আর নিজের ছেলেমেয়েকে কোনো একটা বিষয়ে পারদর্শী না করে অনেক বিষয়ে পারদর্শী করার চেষ্টা করেন, এটা হচ্ছে খুব খারাপ জিনিস। আর ইঁদুর দৌড়ে নামিয়ে দেন, ফার্স্ট হতেই হবে, সেকেন্ড হতেই হবে, থার্ড হতেই হবে। তখনকার বাবা মারা ওরকম বলতো না। তখন বাবা মারা বলতো তুই পড়াশুনো কর, ভালো করে পড়াশুনো করে ফেল কর, দুঃখ নেই, আমি ভাববো তুই ভালো পড়াশুনো করেছিস, পারিসনি, কী আছে, কী চিন্তা করার কী আছে। আর এখনকার আমরা গার্ডিয়ানরা ছেলেমেয়েদের ইঁদুর দৌড়ে নামিয়ে দিচ্ছি। এই ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়াটাকে আমি প্রচণ্ডভাবে ঘেন্না করি। আমি মনে করি যে এ ফার্স্ট, সেকেন্ড হওয়া, থার্ড হওয়ার দরকার নেই। ভালো মানুষ হওয়া জরুরি, ভালো শেখার জরুরি। আমি যদি ভালো কিছু শিখতে পারি আমার কাজে লাগবেই, এটা আমি ভাবি। তো স্যার, আপনি খুব একটা ভালো পয়েন্ট বললেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে লাভ নেই, আমি কতটা শিখছি সেটা ইম্পর্টেন্ট। তো ধরুন আমাদের একটা ক্লাসরুমে প্রায় 40 থেকে 50 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে কিছু হাতে গোনা স্টুডেন্ট থাকে যারা হয়তো কিছুই লিখতে পারে না বা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। তো এটার জন্য আপনি কাকে দায়ী করতে চাইবেন? ওই স্টুডেন্টটাকে, নাকি তার টিচারকে, নাকি তার গার্ডিয়ানকে? এ তো আমার স্কুলেরই সমস্যা। আমার স্কুলে আমি খুব ভাগ্যবান এই জন্যে, আমার স্কুলে যিনি প্রি প্রাইমারিতে ক্লাস নেন একজন ম্যাডাম, তো ওনাকে আমি পিপি থেকে কখনো অন্য ক্লাসে তুলি না। ও অক্ষর জ্ঞানগুলো শেখায়, হাতের লেখাগুলো শেখায়, ও কী করে লিখতে হয়, এটা পড়তে হয় শেখায়। যার জন্যে আমার ছেলেমেয়েরা যখন পিপি ছাড়িয়ে 1 ছাড়িয়ে 2, 3, 4, 5-এ যায়, আমি খুব জোর দিই যে অন্তত ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এখানে নামটা লিখতে পারবে যেন, অন্তত হাতের লেখাটা যেন ভালো হয়, পড়তে পারে, এটা জোর দিই। মূল সমস্যা হচ্ছে এটাই যে ছেলেমেয়েরা প্রচুর স্কুল কামাই করে এবং ঠিক মানে ট্রেনিং প্রাপ্ত টিচারদের কাছে তারা পড়ে না। তারা যেখানে গার্ডিয়ানরা বোঝেন না, যেখানে টিউশন দেন তারা ট্রেন্ড না। তারা এই যে কীভাবে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তন এসেছে বা টোটাল শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন এসেছে, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে গেলে সেই ট্রেনিং প্রাপ্ত ডিএলএড, বিএড যারা ট্রেনিং দিয়ে আসেন বা বিভিন্ন বারে বারে টিচারদের ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের পরের থেকে টিচাররা যা শেখাবে সেই শেখানোটা যেমন হবে। আর একজন গ্রামে একজন ছেলে উচ্চ মাধ্যমিক বা বিএ পাশ করে সে ছেলেপিলে নিয়ে পড়াতে বসলো, সেইটা হয় না, সে শিখেও আসে না আর সে নিজেকে মডিফাইও করতে পারে না। যার জন্যে ছেলেমেয়েরা এই পিছনের দিকে একটা ধাবমানের চিন্তাভাবনা, মানে ঘটনা হচ্ছে এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে যাচ্ছে। তো এর থেকে বেরিয়ে আসতে গেলে ছেলেমেয়েদের অনেক বেশি স্কুলে আসতে হবে। এবং ছেলেমেয়েরা আরেকটা সমস্যা হচ্ছে গ্রামের দিকে কিছু কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল এগুলো গজিয়ে উঠেছে। এগুলো কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এখানে যারা টিচিং লাইনে আছেন তাদের মাইনে অনেক কম, সেখানে খুব যোগ্যতা সম্পন্ন টিচার পাওয়া যায় না। সে কারণে মূল সমস্যা হচ্ছে সেখানে যদি যোগ্যতা সম্পন্ন টিচার আনা যেত তাহলে সেখান থেকে ওরকম ভালো কিছু আশা করা যেত। সেখানে ম্যাথেরও খুব যোগ্যতা সম্পন্ন টিচার পাওয়া যায় না, ল্যাঙ্গুয়েজেরও পাওয়া যায় না। সেখানে যারা পড়ে তারা কিছু হয়তো হাতের লেখা শিখলো, কিছু ডিসিপ্লিন শিখলো, কিছু স্মার্টনেস শিখলো, কিন্তু আসলে কাজের কাজ খুব বেশি হয় বলে আমার মনে হয় না। স্যার, অনেকক্ষণ আমরা ছাত্রদের ব্যাপারে কথা বললাম, এবার একটু টিচারেও পড়ে যায়। একদম। তো আমরা দেখেছি, আমরা যে টাইমে পড়াশোনা করেছি বা তার আগে, একজন মাধ্যমিক পাশ করা ছেলে বা মেয়ে যেভাবে পড়াতো বা তার যে টিচিং এক্সপিরিয়েন্স, তার চাইতে এখনকার টাইমে একজন বিএ এমএ পাস করা স্টুডেন্ট হয়ে টিচার প্রফেশনে আসে,
তো সে সেই তুলনায় ভালো পড়াতে পারছে না, এটা কেন হচ্ছে? এইটা হচ্ছে মূল সমস্যা। একজন শিক্ষকের অহংকার তার ছাত্রছাত্রীকে শেখানোর জন্যে প্রচণ্ড অন্তরায়। আমি যখন ক্লাসে শেখাবো, আমি আমার 10 জন ছাত্রের মধ্যে 2 জনকে খুব অ্যাডভান্স লেভেলে ছাত্র পাবো। তাকে যখন আমি পাবো না, সে হয়তো আমার ছাড়িয়ে অন্য লেভেলে চলে গেছে। তাকে কি টিচার কী করে, তুই কি আমার চেয়ে বেশি বুঝিস, রেখে দে, তুই আমি যা বলছি তাই কর, ভুল। ওই ছাত্রকে বলতে হবে তুই তো অনেকে এগিয়ে গেছিস, তুই এটা করে নিয়ে আয়। তাকে সাইড করে দিতে হবে, বাকিদের নিয়ে বসতে হবে, তাকে আরও এগিয়ে দিতে হবে। এই শিক্ষকের অহংকার, এই যে এখন শিক্ষা ব্যবস্থায় ভাবা হচ্ছে যে ছাত্রছাত্রী এমন না ওরা কিছু শিখে আসে না, এমন না। ওকে 2 টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দিলে 1 টাকা 50 পয়সা লজেন্স আনতে বললে ও জানে আমি 50 পয়সা ফেরত পাবো। আমার শিক্ষক হিসেবে আমার কাজ হচ্ছে ব্ল্যাকবোর্ডে লেখা যে 2 টাকাটা হচ্ছে 200 পয়সা, আর 1 টাকা 50 পয়সা লজেন্স কিনেছি সেটা হচ্ছে 150 পয়সা, সেটা বিয়োগ করে আমাকে শেখানো, এটা হচ্ছে শিক্ষকের কাজ। এই কাজগুলো আমরা যে ঠিকঠাক করি তাহলে তো ছেলেমেয়েরা এগোবেই। তো বিষয়টা হচ্ছে এইখানে যে শিক্ষকতা বললাম যে এখনকার আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সে নিজেকে খাপ খাওয়াতে পারেনি, ওই জন্যেই আর ওই তার অহংকার। আমি দেখেছি আমরা যখন ট্রেনিংয়ে গেছি, আমরা ট্রেনিংটা নেওয়ার চেষ্টা করতাম, অনেকে বলতো যে না এই পুরনো নিয়মকানুন হচ্ছে অনেক ভালো ছিল, কিন্তু না, ওই যে বললাম নিজেকে মডিফাই করতেই হবে। আমি শিক্ষা জগতে থাকবো, শিক্ষা ব্যবস্থায় থাকবো, আর শিক্ষা জগতের যে সিস্টেম তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবো না, আমার শিক্ষকর যোগ্যতা নেই। আর একটা কথা খুব বাজে, সেটা শিক্ষকরা বলে থাকে তোর দ্বারা কিছু হবে না, কখনো বলতে নেই। কারণ কার দ্বারা যে কী হবে সে শিক্ষকও জানেন না। সেই ক্লাসের যে ছেলেটা লাস্ট বেঞ্চে থাকতো, সেই ছেলেটাই একদিনে অনেক এগিয়ে চলে গেল। ফলে বিষয়টা হচ্ছে এই শিক্ষক যদি এরকম বলতো, বাবা তোকে আমি বোঝাতে পারলাম না, দেখি আর একটু চেষ্টা করে দেখি, ছাত্ররা খুব মজা পায়, স্যার তো আমাকে বোঝানোর জন্য চেষ্টা করছেন। ফলে ওই যে বললাম যে একসময় ভাবা হতো শিক্ষক ছাত্র কিছুই জানে না, সে খালি কলসি, তাকে পরিভর্তি করে দেওয়া। এখন বলা হচ্ছে না, সে অনেক কিছু শিখে আসে, তার শেখাটাকে আমার সুসংহত করতে হবে, এটাই হচ্ছে শিক্ষকের কাজ। শিক্ষকতার এই কাজটা যারা করতে পারবে না তারা তো বোঝাতেই পারবে না। আর আগের দিনের শিক্ষকদের অহংকারটা ছিল না, তারা তাদের কাছে পড়েছে, তারা এইভাবেই শেখাতো। তারা বলতো বাবা শেখো, চেষ্টা করো, জীবনে বড় হতে হবে, এইভাবেই শেখো। তাদের মধ্যে অহংকার ছিল না। এখন হচ্ছে অনেক বেশি শিক্ষিত হওয়ার পর অনেকের অহংকার হয়ে যায়, তারা আধুনিক এই সিস্টেমের সঙ্গে নিজে খাপ খাওয়াতে পারে না, তার ফল ভোগ করে, তার যে হচ্ছে যে কুফলটা ছাত্রছাত্রী পেয়ে যায়, ফলে সমস্যা হয়ে যায়। এটাই। তাহলে স্যার এখনকার টাইমে আপনার শিক্ষক নিয়োগ যে প্রসিডিওরটা, তার যে রিয়েলিটি সেটা কম বেশি আমরা সকলেই জানি। তো আপনার কি মনে হয় না এইভাবে চলতে থাকলে ধীরে ধীরে কয়েক বছর পরে আমাদের এই সমাজটা ধ্বংসের পথে চলেছে? এটা মনে হচ্ছে আজকের দিনের মানে এপিসোডের সবচাইতে কঠিন এবং সবচেয়ে এই প্রশ্নটা হচ্ছে মানে সমাজের সামনে একদম মানে জ্বলন্ত একটা প্রশ্ন। সেটা হচ্ছে এটাই যে শুধু শিক্ষা ব্যবস্থা না, মানে ভাবা যায় না সমাজটা তো ধ্বংস হওয়ার দিকে যাবেই। কারণ হচ্ছে একটাই কারণ, মাধ্যমিকে ছেলে কমে যাচ্ছে, মাধ্যমিকে মেয়েরাও কমে যাচ্ছে, এবং কলেজে অনার্সে সিট ভর্তি হচ্ছে না। এক সময় যেখানে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো, এখন সিট ভর্তি হচ্ছে না। এবং এর মূল কারণ হচ্ছে একটা সময় একটু পিছিয়ে গেলেও তখন পোস্ট অফিসে দেখতাম প্রত্যেক মাসে কিছু চাকরির চিঠি আসে, প্রত্যেক মাসে 1 জন 2 জন 3 জন চাকরি পেতেন। আর এখনকার সিস্টেমে এতটা সমস্যা দেখা দিয়েছে, এই টেকনিক্যাল সমস্যাগুলো যারা সরকারে আছেন, যারা এই টেকনিক্যাল বিশারদ, যারা এই চাকরি দেওয়ার জন্য যে সংস্থা আছে, তাদের সমস্যা, মানে তারা কিভাবে চাকরি বাকরি দেবেন, সমাজটাকে বাঁচাবেন না পিছন দিকে নিয়ে যাবেন, তাদের সমস্যা। তবে আরেকটা মূল সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই যে গ্রামের স্কুলগুলোতে সিঙ্গেল ট্রান্সফার চালু করে দেওয়াটা, এটা একদম করা ঠিক হয়নি। মিউচুয়াল ট্রান্সফার চালু করা উচিত ছিল, তাহলে একজন টিচার যেতেন আর একজন আসতেন। সেটা না করে সিঙ্গেল ট্রান্সফার চালু করে দেওয়া হলো। সিঙ্গেল ট্রান্সফার চালু করে দেওয়ার পর প্রচুর যোগ্যতা সম্পন্ন শিক্ষক, তারা নিজের যোগ্যতায় বা অন্য কোনো যোগাযোগে সে বাইরে ট্রান্সফার নিয়ে চলে গেলেন। গ্রামের স্কুলগুলো সব টিচার ফাঁকা হয়ে গেল, সেখানে পার্ট টাইমার, আবার সেই কথা বলতে হবে তারা ট্রেনিংপ্রাপ্ত টিচার নন, তাদের দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা হচ্ছে। ফলে শিক্ষা ব্যবস্থা পিছন দিকে যাচ্ছে। এভাবে আমি খুব স্বপ্ন দেখি যে নিশ্চয়ই এই অবস্থার পরিবর্তন হবে, এবং পরিবর্তন হওয়ার দরকার। কারণ আমরা আমাদের চোখের সামনে দেখব যে আমাদের এই সমাজটা ধ্বংস হচ্ছে, ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে, এটা একদম ঠিক না। আর একটা সমস্যা হচ্ছে গার্ডিয়ানদের
ভূমিকাটা অনেক বেশি পজিটিভ হওয়ার দরকার। গার্ডিয়ানরা আগের মতো পজিটিভ ভূমিকা দেখি না, গার্ডিয়ানরা ছেলেমেয়েদের পিছনেই সময় দেন না, স্কুলে স্যারদের কাছে খবর নেন না। এই গার্ডিয়ানদের অনেক বেশি সময় দেওয়া দরকার। আর টিচিংটা এখন প্রফেশনে 3 ধরনের মানুষ চলে এসেছেন। কেউ কেউ চাকরি করতে আসেন, কেউ কেউ শিক্ষকতা করতে আসেন, কেউ কেউ চাকরি শিক্ষকতা দুটোই করতে আসেন। এই সমস্যা দেখা দিয়েছে কি এই যে মানে আমি চাকরি করব, মাইনে পাবো, বাড়ি যাব, মানে আমি যেন অন্য গ্রহের একটা জীব। শিক্ষক হবে মাটির মানুষ, তার কাছে ছেলে মেয়ে মানে আমি একদিন স্কুলে না গেলে আমার একটা ছেলে বলে কি যে স্যার কালকে তুমি স্কুলে আসোনি কেন? প্রাইমারি বাচ্চারা তুমি বলেই ডাকে। আমি বলি আসতে বল, পাড়ার লোক শুনে ফেললো সবাই, না স্যার তুমি আসোনি কেন, ভালো লাগে না। আমার মনে হচ্ছে এটাই মনে হয় শিক্ষকতার সবচেয়ে মূল কাজ, যে আমি একদিন না গেলে আমার ছেলেমেয়েরা আমাকে মিস করবে। আমি প্রশ্ন করি যে আমি অহংকারের কথা বলছি না, আমি ভাগ্যবান যে আমার ছেলেমেয়েরা আমাকে মিস করে। আমি বলছি যারা শিক্ষকতার চাকরিতে আছেন, এই পেশায় আছেন, তারা একদিন স্কুলে না গেলে আপনার ছেলেমেয়ে আপনাকে মিস করেন তো? যদি না করে তাহলে বুঝতে হবে আপনি কিছু করছেন না স্কুলে গিয়ে। আপনি একদিন না আসলে ছেলেমেয়েদের ভালো হয়, আপনার শিক্ষক হওয়ার দরকার নেই, আপনি অন্য কোনো পেশায় চলে যান। স্যার একটা টাইমে আমরা দেখতাম যে আমাদের বাঙালি স্টুডেন্টরা, সেটা আপনার পড়াশোনার দিক থেকে হোক বা সায়েন্স ওয়ার্ল্ডে, রিসার্চ ওয়ার্ল্ডে হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ওয়ার্ল্ডে, সবসময় এগিয়ে থাকতো। তো এখন আমরা যেটা দেখছি, এইসব কম্পিটিটিভ এক্সামের সাইডে আপনার বিহার বা ইউপি থেকে যেসব স্টুডেন্টরা বিলংস করছে, ওরা অনেক বেটার র্যাঙ্ক করছে আমাদের তুলনায়। তো বাঙালিরা কেন পিছিয়ে পড়ছে? এর জন্যে সমাজ ব্যবস্থা অনেকটাই দায়ী। আমি একটা জিনিস শুরু করি, দুর্গাপূজা যখন শুরু হয়, তো দুর্গাপূজা ষষ্ঠীর থেকে শুরু হয়ে গেল, মানে পঞ্চমীর থেকে শুরু হয়ে গেল। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, লক্ষ্মী পুজো পর্যন্ত চললো। লক্ষ্মী পুজো চললো কালী পুজো পর্যন্ত, কালী পুজো চললো, সেখান থেকে আবার জগদ্ধাত্রী পুজো। এই বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণটাকে আরও কাটছাট করার দরকার। এগুলো একদম মানে 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 একটা ছেলেমেয়েকে বোঝানোর দরকার, তুমি যদি একদিন ভাত না খাও, তুমি যদি একদিন তোমার শরীরের জন্য প্রয়োজনীয় ফুডসগুলো না খাও, তোমার শরীর যখন খারাপ হবে, তুমি একদিন পড়াশুনো না করলে তুমি পিছিয়ে পড়বে। তুমি তো দিনের পর দিন মেতে আছো, তো কী হয়, পড়াশুনোয় পিছিয়ে পড়বে। ফলে বিহার তো এই কাজ করছে না, তারা বাঙালির মতো 12 মাসে 13 পার্বণে মেতে থাকছে না। তারা কি করছে, তারা সময়ের দাবি, মানে এখন যে সময়, সেই সময়ের সঙ্গে খাপ খাইয়ে আমি তো এটা ছেলেমেয়েদের প্রচণ্ডভাবে বলি। আমি বলি দেখো, এই আজকে ষষ্ঠী দুর্গা পুজো, কালকে লক্ষ্মী পুজো, কালকে ষষ্ঠী পুজো, তারপরের দিন শ্রাদ্ধ পুজো, এইসব করে করে বাঙালি একদম দিন দিন পড়াশুনোর থেকে একদম পিছিয়ে চলে যাচ্ছে। এগুলো করো না, নিজেকে মোটিভেট করো যে আমাকে এগোতেই হবে, পৃথিবীর একজন সুনাগরিক করে করতে হবে, এবং আমাকে এগোতেই হবে, এবং আমাকে এগিয়ে গিয়ে এমন জায়গায় পৃথিবীর একজন, আমি পৃথিবীতে এসেছি, আমার পিছনে যে পরিমাণ পৃথিবী অক্সিজেন দেয়, যে পরিমাণ আমার জন্য এই সরকার যে পরিমাণ খরচ করে, আমারও ফ্রি দেওয়ার আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই পৃথিবীর একজন সুনাগরিক করে গড়তে হবে, এবং সেই জায়গাটায় আমাদের মানে সুন্দর করে সময় দিতে হবে। সেই জায়গাটা আমরা অনেক পিছিয়ে পড়ছি। বাঙালির এই কাজটা করার জন্যে মানে সমাজ ব্যবস্থা, তারপরে হচ্ছে শিক্ষক, অভিভাবক, সর্বোপরি ছাত্রছাত্রী। আর একটা জিনিস আমার মনে হয় খুব দরকার, মোবাইলটা 18 বছরের আগে ছেলেমেয়েদের নিষিদ্ধ করার দরকার। মোবাইলটা দরকার নেই, মোবাইলটা যদি দরকার হয় কোনো নিউজ বা আমার কাছ থেকে নিক, আমার মনে হয় 18 বছর না হলে মোবাইল দরকার ছিল না। আমরা তো 18 বছরে মোবাইল পাইনি, আমরা তো 2005 সালে মোবাইল কিনেছি, 1988 বিএসসি পাস। হ্যাঁ, আমাদের একটু অসুবিধা হয়, আমরা আজকালকার দিনে ছেলেমেয়েদের মতো অত আপডেট নেই মোবাইলে, সেটা ওই সময় ছেলেমেয়ে আমাদের স্বাভাবিক। কিন্তু এরা আবার এত বেশি আপডেট হয়ে গেছে যে পড়াশুনোটার পিছনে সময় ব্যয় করে না। ফলে আমি যদি পড়াশুনোর পিছনে সময় ব্যয় না করি, তা আমি বিহারের থেকে তো পিছিয়ে পড়বই। স্যার, আপনি কোনটাকে সাপোর্ট করেন, যে 18 বছরের নিচে যে ছেলে মেয়েটা, তাকে কি টোটালি মোবাইল থেকে দূরে রাখা উচিত, নাকি তাকে বোঝানো উচিত, তার বাবা মায়ের দায়িত্ব হওয়া উচিত বা টিচারের দায়িত্ব হওয়া উচিত যে সে মোবাইলে টাইম ব্যয় করুক, কারণ ওখান থেকে অনেক কিছু শেখার আছে, তো তার সাথে কীভাবে পড়াশোনাটাকে ভালোভাবে কন্টিনিউ করতে পারে? আমার মনে হয় অন্তত 18 বছর না হোক, মাধ্যমিক 16 বছরে দিয়েছি আমি ধরলাম 16 বছরে মাধ্যমিক দেয়। আমি ভাবি যে 16 বছর পর্যন্ত একদম মাধ্যমিকে মোবাইল ছেলেমেয়েদের স্টপ রাখা উচিত। যদি টিচারদের কিছু দেওয়ার দরকার হয়, গার্ডিয়ানের মোবাইলে দেবে, গার্ডিয়ান তার ছেলেমেয়েকে মোবাইলে দেখিয়ে দেবে, আবার মোবাইল নিয়ে নেবে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক যখন পড়ছে, এখন ছেলেমেয়েরা একটু বুঝতে শেখে, তারা একটু ওই সময় একটু ছেলেমেয়েরা একটু চোখে রঙিন স্বপ্নও থাকে, তো ওই সময় একটু মোবাইলটা ক্ষতিকারক হলেও
পড়াশুনো এখন তো ডিজিটাল হয়ে গেছে, এখন একটু দরকারও হয়। তা ওই সময় যদি সবাই মিলে আমরা বোঝাই যে ওই সময় হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলে মোবাইলটার সুফল, এবং কিছু কিছু মানে কিছু কিছু টাইম আমি একটা জিনিস বুঝি, 11টা থেকে 4টে পর্যন্ত তখন স্কুল হয়, তখন মোবাইলে এই অ্যাপগুলো চালু রাখার কী দরকার। সেগুলো যদি এরকম করা যায় যে ছাত্ররা যে মোবাইল ব্যবহার করবে সেই মোবাইলে তাদের একদম নির্দিষ্ট করা থাকবে, যে এরকম কোনো সিস্টেম করা যায় কি না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি তো তেলেঙ্গানায় গেছি, আমি তো এই ভেলোরে গেছিলাম, আমি ওখানকার স্কুলের ছেলেমেয়েরা স্কুল থেকে নামছে, আমি সবার হাতে দেখলাম ছোটো ছোটো মোবাইল, কেউ 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, ওদের হাতে বড় মোবাইল নেই কেন? জিজ্ঞাসা করলাম তোমাদের স্মার্ট মোবাইল নেই? না, বাবা আমার কাছে আছে, দরকার হলে কী করো, ওদের কাছ থেকে নিই। তো আমি বলছি করা যায়, এগুলো মানসিকতা। এখন ঘটনা হচ্ছে বাবা মা, একই বাবা মা ছেলেমেয়েকে বই কিনে দিচ্ছে না, সেই বাবা মা প্রত্যেক বছর ছেলেমেয়েকে নতুন নতুন মোবাইল কিনে দিচ্ছে, সরকারও মোবাইল দিচ্ছেন। আমার মাথায় ঢোকে না। আমার মনে হয় 16 বছর পর্যন্ত একদম নিষিদ্ধ করার দরকার। 16-র পরে 18 লেখাপড়া, এটা দ্বিমত হবে, অনেকে বলবে যে দরকার, অনেকে দরকার না। তা 16-র পরে 18 তাদের বোঝানোর দরকার, তাদেরও যে স্কুল টাইমে মোবাইলটা তুমি ব্যবহার করো না, স্কুল টাইমে মোবাইলটা রাখো, স্কুলের আগে বা পরে ব্যবহার করো, এটা কড়াকড়ি করার দরকার। মানে টোটাল কানে, মানে একটা কারোর সঙ্গে কথা বললে যে সে কানে সবসময় খাটিয়ে রেখে দিয়েছে, তো ব্যাপারটা হচ্ছে কান কালা হয়ে যাবে সব। এই অদূর ভবিষ্যতে শুধু একটা অসুস্থ সমাজ তৈরি করবো, সবাই পরে কালা হয়ে যাবে। আমরা কারোর সঙ্গে কথা বলতে গেলে সে কানের থেকে নামাবে, তারপর কথা বলবে। ছাত্ররাও তাই, কথা বললে শোনেই না। তো এইবার এর থেকে পরিত্রাণ দরকার। আমি প্রচণ্ড স্বপ্ন দেখি নিশ্চয়ই এর থেকে একদিন মানে সমাজ বিবর্তন, এর থেকে শিক্ষা ব্যবস্থায় বিবর্তন, এর থেকে একদিন বেরিয়ে আসবো, বাঙালি নিশ্চয়ই ভাববে। আর গ্রামাঞ্চলে এই একটা অদ্ভুত কালচার তৈরি হয়েছে। আমি জানতাম কালচার হচ্ছে শিক্ষার হচ্ছে একটা উল্টো পিঠটা, মানে শিক্ষা, শুধু শিক্ষা নিয়ে মানুষ বাঁচতে পারে না, কালচারটা ভীষণ দরকার। কোনো একটা জায়গায় উন্নত কিনা আমরা জানি, কালচার দিই, সেটা আমরা মূল্যায়ন করি, তো কালচারটা ভীষণ দরকার। কিন্তু গ্রামাঞ্চলে এখন আমরা সব অনুষ্ঠানে সুস্থ কালচার পাচ্ছি না। একটা উদাহরণ দিই, দাউদপুর সঞ্জীবনী সংঘ একটা মেলা করলো, সেখানে দেখলাম তাদের কালচারটা ভালো লাগলো। আবার অনেক জায়গায় এমন এমন অনুষ্ঠান হয় যে সেখানে গিয়ে কিছুক্ষণ বসতে পারি না, উঠেই চলে আসতে হয়। যে সুস্থ কালচার তৈরি করা ভীষণ দরকার, সেই জায়গায় আমরা পিছিয়ে পড়ছি ভীষণভাবে। বাঙালি কালচারটা খুব ভালো করার দরকার, সুস্থ কালচার তৈরি করা দরকার। আর হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করার দরকার, এবং মোবাইলটাকে রেস্ট্রিকশান করার দরকার। আর হচ্ছে ছেলেমেয়েদের বোঝানোর দরকার যে তোমাকে প্রত্যেক দিন পড়াশুনো করতে হবে। তুমি দুর্গাপূজায় দেখো, আমি আমার ছেলেমেয়েদের বলি, তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত পড়াশুনো করো, তুমি বিকাল থেকে আবার মা দুর্গাপূজায় গিয়ে একটু কাটিয়ে এসো, রাত্রি ঘুমাও, কালকে সকালে আবার বই নিয়ে বসতে হবে তোমাকে। এটা ভীষণ দরকার। কারণ আমি দেখেছি আমার 1988 থেকে আমার টিউশন লাইফে 2010 পর্যন্ত আমি দেখেছি ছেলেমেয়েদের, আমি অনেক কষ্ট করে ছেলেমেয়েদের তুলে নিয়ে টেস্ট পরীক্ষা, যখন সে দুর্গাপূজায় ঢুকে গেল, পূজার পরে যখন ফিরে আসে তাকে আর চিনতে পারি না, সে মেলাতে পারি না। কারণ দুর্গাপূজায় এই যে বন্ধু বান্ধব, তখন ওই টিনেজ একটা ছেলে মেয়ে, তাদের সেই সময় একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগা শুরু হয়, ভালো লাগার থেকে একটু ভালোবাসা করতে ইচ্ছা হয়। ওই সময় তারা ভালো লাগা ভালোবাসা কিছুই মানে বোঝে না, সেই সময় তারা কী হয়, লেখাপড়ার থেকে পিছিয়ে পড়ে, এবং তারপরে তাকে থেকে মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে অনেকের আনা যায় না। ফলে এই দুর্গাপূজাটা মানে বাঙালির যেমন একটা বিরাট উৎসব, ছেলেমেয়েরা যেমন বাবা মা তাকে একদম রিল্যাক্সে ছেড়ে দেয়, যাও ওই কদিন পড়াশুনো করতে হবে না, আর ছেলেমেয়েদের দেখেছি ওই সময় ধ্বংসে শুরু হয়। ফলে বাঙালি মা দুর্গা আসেন ঠিক আছে, কিন্তু লেখাপড়ার থেকে পিছিয়ে গিয়ে আমি যদি আমার বাড়িতে যদি বাবা মা রেস্ট্রিকশন করে দেয়, তোমাকে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়তে হবে, মা রান্না করবে, খাওয়া দাওয়া করবে, বিকালে তোমাকে তুমি ঘুরে এসো, রাত্রে ঘুরে এসো, সকালবেলায় পরে আবার বই পড়তে হবে, তুমি 6 ঘন্টা পড়বে, তারপর তুমি পূজা দেখবে, তারপর তুমি যা করার করবে। তাহলে এর থেকে পিছিয়ে এর থেকে বাঙালি বেরিয়ে আসবে। তা না হয়ে সেই দুর্গাপূজায় শুরু হলো, পড়াশুনো শেষ, জগদ্ধাত্রী পুজো পর্যন্ত, তার ফিরে যখন বই কোথায় খুঁজে পাবে না, টিউশন তো পড়ে মরে, বই খাতা কোথায় খুঁজে পাবে না। এর থেকে বেরিয়ে আসার ভীষণ দরকার। স্যার, আমাদের টপিকের বাইরে একটা কথা উঠে এলো যে এই টিনেজ, এই টাইমে স্টুডেন্টরা একটু রিলেশনের প্রতি একটু অ্যাট্রাক্টেড হয়। তো আপনার কি মনে হয়, সেটা থেকে দূরে থাকাটাই কি সলিউশন, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা বা সিলেবাসের মধ্যে রিলেশনশিপ যে জিনিসটা, সেটাকে ইনক্লুড করা উচিত? না, মাধ্যমিক লেভেল পর্যন্ত রিলেশনশিপের ব্যাপারগুলো ইনক্লুডিং করার দরকার নেই। এইচএস লেভেলে যখন তারা অ্যাডাল্ট হবে তখন ইনক্লুডিং করার দরকার। তো বিষয়টা হচ্ছে এই টিনেজের সমস্যাটা বরাবরই ছিল। এটা হচ্ছে টিনেজের সমস্যাগুলো সেই সব ছেলেমেয়েদের বেশি হয় যে ছেলে পিছনে মা সময় দেয় না, আর যে মেয়ের পিছনে বাবা সময় দেয় না।
যে ছেলের পিছনে তার মা সময় দেবে সেই ছেলেরই সমস্যা হবে না। সে যদি মা তাকে বন্ধু বানাতে পারে, সে ছেলে সব এসে মাকে বলবে, তখন তার মা সমাধান করতে পারে। আর যদি কোনো মেয়ের তার বাবা বন্ধু হয়, তাহলে সে কিন্তু যা যা সমস্যা ফিল করবে সে বাবাকে বলে দেবে, তাহলে কিন্তু সমস্যা থেকে অনেক সহজে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু আমাদের বাবা মারা এত বেশি ব্যস্ত, তারাও বাড়ি এসে সারাদিন খাটাখাটনি করে মোবাইল নিয়ে তারাও বসে যাচ্ছে, তো তাদের ছেলেমেয়েদের সময় দেবে না, কী লিখলো কী পড়লো খবর রাখবে না, এটা কি করে হয়? এটা হলে তো সমস্যা হবেই। ফলে গার্ডিয়ানদের সময় দিতে হবে। আগের দিনে না, আমরা 6/6 বোন, আগের দিনে বাবা মারা অতগুলো ছেলে মানুষ করলো, এখন আমরা 2টো সন্তান মানুষ করতে পারবো না, সময় দিতে পারবো না। তখন বাবা মারা সময় দিয়েছে, তো তাই মানুষ হলাম কী করে? এই সময় দেওয়াটা খুব জরুরি। আমার হাজার কাজ থাক, আমি তো একদিন ছুটি নিয়ে সিএল নিয়ে আমি বসতে পারি, তোর খাতা বই নিয়ে আমি দেখব তুই কী করেছিস, আমি দেখব, এবং স্যারের কাছ থেকে খবর নেওয়া যায়। সেই কাজগুলো আমরা করছি না, টোটালি গার্ডিয়ানরা সেই কাজগুলো আমরা করছি না। কিছু কিছু শিক্ষকও সেই ব্যাপারে তার ভূমিকা রাখছেন না। ফলে ঘটনা হচ্ছে, ক্লাসের মধ্যে অনেকভাবে হ্যান্ডেলিং করা যায়, ছেলেমেয়েদের বোঝানো যায়। যে আমি দেখতাম আমার ট্যাংরাখালী কলেজে আমার ভাইস প্রিন্সিপাল, উনি আর্টসের স্যার ছিলেন, তো উনি দেখতাম ছেলেরা মেয়েরা একসঙ্গে গল্প করলে উনি মেয়েদের ডেকে ডেকে নিয়ে উনি বলতেন, কমন রুমে ঢোক, একটু পড়াশুনো কর, চাকরি বাকরি পেলে না ওরকম অনেক রঙিন স্বপ্ন দেখা যাবে। তো স্যারকে সবাই ভালোবাসতেন, কার সাহস ছিল না। এখন তো আবার সমাজটা এমন অসুস্থ হয়ে গেছে যে এখন যদি কারো এরকম বলা হয়, সে এখন উল্টে জ্ঞান দিয়ে দেবে। যেদিন থেকে এই শুরু হলো, আমার ছেলেকে জ্ঞান দেওয়ার আপনি কে, ধ্বংসে শুরু হয়ে গেল। শিক্ষকের বেত কেড়ে নেওয়া হলো। আমি শিক্ষকের বেত মানে কারো মেয়েরা আহত করতে বলছি না। আমার একজন সিনিয়র টিচার আমাকে শিখিয়েছিলেন, বলাই তুমি যখন কাউকে শেখাবে, কাউকে ভয় দেখাবে, কাউকে লাঠি নেবে, কাউকে বেত নেবে, তখন তুমি মনে রাখবে যে কাউকে তুমি আহত করবে না। আমি যখনই এটা লাঠি হাতে নিই, যখনই আমি কাউকে খুব রেগে যাই, আমি মনে রাখি আমি কাউকে আহত করব না। এটা আমার জরুরি কাজ। যেদিন থেকে শিক্ষকের কাছ থেকে বেত কেড়ে নেওয়া হলো, শিক্ষা ব্যবস্থা ধ্বংসে শুরু হয়ে গেল। আমার মনে হয় আবার শিক্ষকের কাছে বেত ফিরিয়ে দেওয়া দরকার। আর হচ্ছে যে আমার ছেলে শাসন করা তুমি কে, এটাও ফিরিয়ে দেওয়া দরকার। আমাদের সময় পাড়ায় আমাদের দেখে কেউ অনেকে ছেলে মার্বেল খেলতো না, ভয়ে পালাতো, আমরা শাসন করতে পারতাম, এখন শাসন করা যায় না। এই একটা পরিবর্তন দেখা দিয়েছে, এটা ধ্বংসাত্মক পরিবর্তন। স্যার, আপনি বললেন যে স্টুডেন্টদের বাবা মায়ের প্রতি একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, যার জন্য প্রবলেম। তো আপনার কি স্যার কোথাও মনে হয় না যে এখনকার সমাজে আমাদের বাবা মা অর্থাৎ পেরেন্টসদেরও হচ্ছে পেরেন্টাল ট্রেনিং দেওয়া উচিত? হ্যাঁ, কি সুন্দর কথা বললে। এটা তো মানে ব্যাপারটা হচ্ছে কি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যখন ভর্তি করা হয় তখন বাবা মাদের ইন্টারভিউ হয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের মানে একটু খারাপও লাগে। মানে আমি দেখেছি যে আমাদের গার্ডিয়ানরা খবর নেয় জুতোটা কবে দেওয়া হবে প্রাইমারি স্কুলে, বইটা ছিঁড়ে গেলে খবর নেয়, আর এই ড্রেসটা ছিঁড়ে গেলে খবর নেয়, কিন্তু এসে জিজ্ঞাসা করেন না। 10% গার্ডিয়ান ফোন করে বা এসে জিজ্ঞাসা করেন লেখাপড়া কেমন হচ্ছে, 90% পড়াশোনার খবরটা নেন না। ফলে সত্যি সত্যি আমার মনে হয় এই প্যারেন্টসদের জন্য স্কুল করা দরকার। মানে এই সমাজটাকে বাঁচানোর জন্যে যে প্যারেন্টসের ভূমিকাটা কী, বাবা মার যে ভূমিকা আছে। আমি আমার ছেলেমেয়েকে স্কুলে পাঠাবো, সরকার সেখানে শিক্ষক নিয়োগ করছে, সরকার সেখানে ফ্রিতে শিক্ষা দিচ্ছে, সরকার সেখানে ফুড দিচ্ছে, মিড ডে মিল, সরকার সেখানে জামা প্যান্ট দিচ্ছে, জুতো দিচ্ছে, বই দিচ্ছে। সেখানে যদি আমি আমার করণীয় কাজ, আমার ভূমিকাটা আমি যদি ঠিক না করতে পারি, আমি যদি আমার ছেলেমেয়েটাকে সন্ধ্যার সময় পড়াতে না বসিয়ে আমি তার হাত ধরে পাশের বাড়ি টিভি সিরিয়াল দেখতে ঢুকে গেলাম, তাহলে আমার ওই ছেলেমেয়ে কী শিখবে? কিছুই শিখবে না। ব্যাপারটা হচ্ছে সকাল সন্ধ্যা আমরা আগে জানতাম বই নিয়ে বসতে হয়, সেই বিষয়গুলো গার্ডিয়ানরা অনেক দূরে সরে গেছে। এবং সত্যি সত্যি এটা বোধহয় সময়ের দাবি। সত্যি সত্যি বাবা আমাদের ট্রেনিং দেওয়ার দরকার আমার মনে হয়েছে। আর আমার খুব ভালো লাগলো যে এই কোশ্চেনটা যে খুব এখন সময় উপযোগী কোশ্চেন। মানে এটা হচ্ছে ভীষণ ভালো যে সত্যি সত্যি বাবা মা হওয়ার জন্য কিছু যোগ্যতা অর্জন করার দরকার। আমি আমার একটা সন্তান হলো আর আমি বাবা হলাম, একজন মা হলেন, এটা না। আমার ছেলেমেয়েকে এই পৃথিবীর সুনাগরিক করে গড়ে তোলার জন্যে, এই পৃথিবীতে একজন সুস্থ পৃথিবীর একজন নাগরিক করার জন্যে তা আমার যে ভূমিকা। তো খারাপ লাগে এই জন্যেই যে ওই কিছু একদল মানুষ আছে গাছ লাগিয়ে যায়, আর একদল মানুষ আছে গাছ কেটেই শান্তি পায়। খুব দুঃখের বিষয়, আমি আমার দুর্গাপুরে একটা 12 কাঠার মতো জায়গা আছে, সেখানে আমি প্রচুর গাছ লাগিয়েছিলাম। এই তারিখ বাড়ি গিয়ে দেখি গিন্নি গাছ সব বিক্রি করে দিয়েছে। কী ব্যাপার না, ওখানে আমি বিক্রি করে দেবো, তো গাছ তখন তো নষ্ট হয়ে যাবে। তা আমি বললাম গাছগুলো তোমাকে অক্সিজেন দিত, তো তুমি তো আরও কিছুদিন রাখতে পারতে। খারাপ লাগে, কিছু করার নেই, একটু মন খারাপ হলো। আমার পাশের বাড়ির লোকেরা ঝগড়া করে, আপনার গাছের পাতা আমার বাড়িতে আসছে কেন? আমি বলি যে আমার গাছ যে তোমাকে অক্সিজেন দিচ্ছে, আপনাকে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেনটা আপনি দিতে পারবেন?
এই একটা অসুস্থ পৃথিবী, অসুস্থ সমাজ আমরা তৈরি করতে চাইছি, এবং এর এর থেকে যারা বিরুদ্ধচারণ করছে তারাই হচ্ছে সমাজের পাগল শ্রেণীর মানুষ। একদল লোক গাছ লাগিয়ে যাচ্ছে, একদল লোক শিক্ষা নিয়ে অন্য কিছু ভাবছে, একদল লোক ভাবছে যে তুমি যেমন ভাবছো যে বাবা মাদের ট্রেনিং দরকার। মানে আমরা মানে তোমার এই প্রশ্নগুলো এবং এই তোমার এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, এই যে সুস্থ একটা সমাজ, সুস্থ একটা পৃথিবী, সুস্থ একটা মানে সুস্থ একটা বাঙালি, একটা বাংলা, সুস্থ একটা পশ্চিমবাংলা তোমরা যে গড়তে চাইছো, বা আমরা যে ভাবছি, এটা বোধহয় ভীষণ দরকার, বাঙালিকে অন্তত বাঁচানোর জন্য ভীষণ দরকার। স্যার, এখনকার টাইমে যেসব বাবা মারা একটু অ্যাফোর্ড করতে পারেন, তারা তার ছেলে মেয়েকে সরকারি স্কুলে ভর্তি না করে কেন প্রাইভেট স্কুলের অপশন বেছে নিচ্ছে? এইটা হচ্ছে আমি প্রচণ্ড বিরোধী। আমি গার্জিয়ানদের কথা বলবোই, তার আগে শিক্ষকদের কথাটা বলে নিই। শিক্ষকরা সরকারি স্কুলে চাকরি করবেন, আর সরকারি স্কুলে চাকরির জন্য আন্দোলন করবেন, ডিএর জন্য আন্দোলন করবেন। ডি আমার মানে হক, আমিও আন্দোলন করি। কিন্তু দুঃখ লাগে সেই শিক্ষক তার ছেলেকে, তার মেয়েকে বেসরকারি স্কুলে গাড়িতে করে ড্রপ করে নিজের স্কুলে চাকরি করতে আসেন। আমার তার লজ্জা থাকা উচিত। আমি চাকরি করব গভর্নমেন্ট স্কুলে, গভর্নমেন্টের চাকরি বজায় রাখার জন্য আন্দোলন করব, আমি আমার ডিএর জন্য আন্দোলন করব, ছেলে মেয়েকে পড়াবো বেসরকারি স্কুলে, আমার টাকা আছে বলে। অ্যাকচুয়ালি বেসরকারি স্কুলে পড়ালে একটা সমস্যা, মূল্যবোধ শেখে না। আমরা যে বাঙালি যে মূল্যবোধ, আমার দাদু দিদা ওই যেমন সম্মান দেব, আমার ঠাকুরদা ঠাকুরমা বাবা মাকে যে রেসপেক্ট করব, এখন একটা অসুস্থ একটা সমাজ তৈরি করতে চাইছি। তার মানে কি এই না ওখানেও মানুষ হয় না? হতে পারে, কিন্তু এটা হয় না, সুস্থ সমাজ তৈরি হচ্ছে না। এতে মূল্যবোধ শেখে না। গ্রামে এসে সেই ছেলেমেয়েটা অন্য করে জীব হয়ে যাচ্ছে। সেই জন্য একটা আলাদা সেই জন্য ইংলিশ মিডিয়ামে পড়েছে বলে আলাদা কেউ। আমার মনে হয় যে এইটা একদম দরকার না। এটা হচ্ছে যদি দরকার মনে করে, তাহলে আমার মনে হয় প্রাইমারি লেভেলটা একটু পিছিয়ে আছে শিক্ষা ব্যবস্থায়। ঠিক আছে, তোমার যদি পয়সা কড়ি থাকে, তুমি তাহলে কাজ করো, তুমি তাহলে কেজি স্কুলে PP 1 2 3 4 পড়িয়ে দাও, 5 থেকে হাই স্কুলে বাংলা মিডিয়াম ভর্তি করো। তুমি পড়লে বাংলা মিডিয়ামে, তোমার ঠাকুরদা পড়লো বাংলা মিডিয়ামে, তোমার অমর্ত্য সেন বাংলা মিডিয়ামে পড়লো, নোবেল প্রাইজ পেলো, তোমার বাপ ঠাকুরদা সব বাংলা মিডিয়াম পড়লো, আর তোমাকে ছেলে ইংলিশ মিডিয়াম না পড়ালে মানুষ হবে না। এরকম কী ধরনের মানসিকতা? এ মানসিকতায় বেরিয়ে আসা দরকার। ইংলিশ মিডিয়ামে যে পড়বে, কারা পড়বে? আমার ভাই, ছোটো ভাই দিল্লিতে চাকরি করে, CGL-এর ও পোস্টে আছে, ও ওখানকার স্টেশনে হেড। তা ওর মেয়েকে নিশ্চয়ই বাংলা মিডিয়াম ভর্তি করাবে না। ও তো এখান থেকে যখন শিফটেড হলো কলকাতা থেকে দিল্লিতে, 85,000 টাকা গভর্নমেন্ট ওকে দিয়েছে ওর মেয়েকে ওখানে ভর্তি করানোর জন্য। ওদের তো সিস্টেমই আছে, ওদের তো CBSE বোর্ডে পড়াতেই হবে। কিন্তু আমি বলছি যে আমাদের কি দরকার? আমাদের তো বাংলা মিডিয়ামের মধ্যেও পড়াশুনো করেও তো অনেক কিছু করতে পারছে। ফলে আমার মনে হয় না যে এটা করার খুব দরকার আছে। কারণ বাংলা মিডিয়াম থেকে গিয়ে ইংলিশ মিডিয়ামে গিয়ে তারা হচ্ছে তারা হচ্ছে একটা অন্য একটা জগতে চলে যায়। এবং বাবা মাকে সম্মান দেওয়া তো পড়ে মরুক, মূল্যবোধের ছিটেফোঁটাও দেখি না। আমি তো আমার খুব কাছ থেকে অনেকে দেখেছি। সেদিন একটা মেয়েকে দেখলাম CBSE বোর্ডে পড়ে, বাংলা মিডিয়ামে পড়তো আগে। সে এখন কানের থেকে কথা বলতে গেলে কানের থেকে হেডফোন খুলে কথা বলতে হয়। মানে কি একটা অদ্ভুত সব ছাত্রছাত্রী তৈরি হচ্ছে, 11-12 পড়ে এরকম মানসিকতা। বলে আমি এটার গণতান্ত্রিক পৃথিবীতে, গণতান্ত্রিক দেশে তোমার আমার মত আলাদা হতেই পারে, জনগণের মত আলাদা হতে পারে, কিন্তু আমি এটার মনে হয় না কোনো দরকার আছে। আমার মনে হয় দরকার আছে কার? যে পুলিশে চাকরি করে, যে RPF-এ চাকরি করে, যে যার ট্রান্সফারেবল জব, সে CBSE বোর্ডে পড়াতে পারে, কারণ সে যেখানে যাবে সেইটা সে অ্যাভেলেবেল পাবে। আমার ভাই যেমন এখানে CBSE বোর্ডে মেয়ে পড়তো, এখন সে দিল্লিতে গিয়ে ওখানে সেই বোর্ড পেয়ে গেছে, সেখানে পড়াশুনো করবে। স্যার, আমরা দেখছি যে দিনের পর দিন একটার পর একটা আপনার প্রাইভেট স্কুল কলেজ খুলছে। অপরদিকে আমাদের খবরে যেটা দেখাচ্ছে, আপনার কয়েক হাজার সরকারি স্কুল বন্ধ হচ্ছে। যেসব স্কুলগুলো রানিং আছে আপনার সাফিসিয়েন্ট টিচার নেই, বা যেখানে আছে সেখানে হয়তো আপনার মতো ভালো টিচার হয়তো সব জায়গায় পাওয়া যায় না। তো এটার জন্য দায় কার? এইটা আর একটা খুব সুন্দর প্রশ্ন। বিষয়টা হচ্ছে এরকম, ওই যে বললাম যে আমার স্কুলে কৌশিকবাবু একজন টিচার আছেন, ওর মেয়েটা সোনারপুরে থাকে, কেজি স্কুলে পড়ে, CBSE বোর্ডে পড়ে। তা আমি বললাম যে খোকা, প্রাইমারিটা ওখানে শেষ করে বাংলা মিডিয়ামে ফিরিয়ে নিয়ে আসো মেয়েকে। বলছে কেন? আজ তুমি তো বাংলা মিডিয়ামে পড়েছো, তোমার মেয়েকেও বাংলা মিডিয়ামে নিয়ে আসো।
তো বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এই যে শিক্ষা ব্যবস্থার এই যে সমস্যাটা, মানে সেটা হচ্ছে মূল সমস্যা। বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা কমে যাচ্ছে কেন? আমি যখন চাকরিতে ঢুকলাম আমার স্টুডেন্ট 300, এখন আমার 5 চলে এসেছে, তখন 5 ছিল না। 5 মানে আরও 50 বাড়া উচিত ছিল, 350। আমি এবছর 240 জন স্টুডেন্ট আমার। তাহলে এই যদি হয়, আমার টিচাররা বলছে স্যার আপনার তো চাকরি 28 সালে জুন মাসে শেষ, আমরা যখন শেষ করবো চাকরি ছেলেমেয়ে থাকবে তো। ফলে এই যে ইঁদুর দৌড় যে আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম ভর্তি করাবো, গভর্নমেন্টের পলিসি তাই। আমাদের সারা বছর এত বেশি কাজে ব্যস্ত রাখেন গভর্নমেন্ট। আমার স্কুলে 4জন টিচার বিএলও ছিল, একজন কোনো রকমে কাটিয়েছে। 7জন টিচার, 2জন প্যারা টিচার, 5জন পার্মানেন্ট টিচার, তার মধ্যে 3জন বিএলও, বাকি 4জন নিয়ে স্কুল চালানো ভীষণ কঠিন। গভর্নমেন্ট এত বেশি পলিসি দেয়, কদিন পরে সেন্সাস শুরু হবে, ইলেকশন আছে, মানে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে গভর্নমেন্ট ধ্বংস করতে চায় কিনা আমি জানি না, এটা গভর্নমেন্ট পলিসি আমার পক্ষে জানা সম্ভব না। তবে আমার মনে হচ্ছে সরকারি স্কুলগুলোকে বন্ধ করার জন্য গভর্নমেন্ট বোধহয় কোনো পলিসি নিলেও নিতে পারে, যে কারণে বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে বেসরকারি শিক্ষাটাকে পণ্য বানিয়ে দেওয়া হচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না। শিক্ষাটাকে বিজনেস পর্যায়ে নামিয়ে দেওয়া হচ্ছে, যে আমার বাবার পয়সা আছে, আমার ছেলেকে আমি রাশিয়ায় পাঠিয়ে দিলাম, MBBS পাশ করে চলে এলো। এই শিক্ষাটাকে যদি পণ্য করা হয় তাহলে একটা সুস্থ পৃথিবী, সুস্থ সমাজ কী করে তৈরি করা হবে? ফলে হচ্ছে ওই যে আমি নিজে বাংলা মিডিয়ামে পড়লাম, আমার ছেলেমেয়েটাকে আমার স্কুলে ভর্তি করাবো না, তাহলে ছেলেমেয়ে তো কমবেই। ছেলেমেয়ে কমলে স্কুল উঠে যাবে, অনেক স্কুল উঠে গেছে, 7-8 হাজার মতো স্কুল উঠে গেছে, কিছু করার নেই। স্যার আমাদের এখানে যতজন বিএলআরও রয়েছেন বা ভোটের সময় যেসব পার্সনদের ডিউটি পড়ে, সেন্সার্সের কাজে হোক বা আপনার বুথে হোক, যাদের ডিউটি পড়ে, তারা প্রত্যেকেই দেখেছি আপনার গভর্নমেন্ট স্কুল টিচার। তো তাদেরকেই কেন শুধুমাত্র বেছে নেওয়া হয়? তাদেরকে কি আমাদের ট্যাক্সের টাকায় তারা স্যালারি পাচ্ছে ভোটের জন্য? ভোট কি উৎসব? বা আপনি কিছুক্ষণ আগে একটা পয়েন্ট তুলেছিলেন যে বাঙালির 12 মাসের 13 পার্বণ, ভোটের সময় দেখি প্রায় 1 থেকে 1.5 মাস স্কুল বন্ধ থাকে। তো ভোটও কি আমাদের একটা উৎসবে পরিণত হয়েছে? বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্টের পলিসি হচ্ছে সরকারি যে কাজ, সেন্সাস, ভোট আর SIR হচ্ছে ইলেকশন কমিশন। তো ভারতবর্ষের ওরা তো নিজেদের গড মনে করে। তো বিএলও সেন্সাস মানে SIR এর কাজ, মানে বিএলও করছেন, সেন্সাস আর ভোট। এই পলিসিগুলো এমন, মানে গভর্নমেন্ট একসময় বেকার ছেলেমেয়েদের দিয়ে এই কাজগুলো করিয়েছেন, করার পরে তারা আন্দোলন করে অনেকে তাদের চাকরি দিতে হয়েছে। ফলে গভর্নমেন্ট এগুলো বেকার ছেলেমেয়েদের করান না। শুধু স্কুল টিচার না, ব্যাংকের যারা জব করেন, বিভিন্ন বিডিও অফিসে জব করেন, বিভিন্ন লেভেলের যারা গভর্নমেন্ট চাকরি করেন, তাদের মাধ্যমে এই কাজগুলো করানো হয়। এবং সর্বোপরি দেখা যায় যে সাফার করে স্কুলগুলো। আর একটা সমস্যা হচ্ছে বুথগুলো তো স্কুলেই হয়, ফলে গভর্নমেন্ট টিচার যদি অ্যালট না করাও হয় তাও ওই স্কুলগুলোতে ভোটের সময় সাফার করবে, যদি সেটা 1-2 দিন সাফার করবে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, সুপ্রিম কোর্টের রায় ছিল যে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কোনো কাজে ব্যয় করা যাবে না। কিন্তু আমরা ওই যে সুপ্রিম কোর্টের রায় যদি কেউ না মানে, গভর্নমেন্ট যদি না মানে, সেক্ষেত্রে যা হবার তাই হচ্ছে। তো এর থেকে পরিবর্তন করার দরকার, বেরিয়ে আসার দরকার। এমন যদি করা যায়, একটা স্কুলে 4জন টিচার, সেখান থেকে আমি 1জনকে নেব। তা না করে কী হচ্ছে, 4জনকেই নিয়ে নেওয়া হচ্ছে। সৌভাগ্যক্রমে আমি দুর্গাপুরের ভোটার, তাই আমাকে সন্দেশখালিতে বিএলও করতে পারেনি, নাহলে আমাকেও বিএলও ইনভলভ হতে হতো। তো এই একটা স্কুলে আমার 240 জন স্টুডেন্ট, সেখানে হচ্ছে ছাত্রছাত্রী হচ্ছে, এই শিক্ষক হচ্ছেন 7জন, সেখানে যদি 3জন বিএলও হয়ে বসে থাকে, তাহলে স্কুলটা চালাতে হবে কী করে? কোনো টিচার ছুটি নিতে পারেন, তার অসুবিধা হতে পারে, এগুলো তো সব অঙ্গ। ফলে এই অবস্থার পরিবর্তন করার দরকার। সত্যি ভোটটা তো কোনো উৎসব না, ভোটটা হচ্ছে গণতান্ত্রিক একটা পদ্ধতি। সেই পদ্ধতিতে এক সপ্তাহ স্কুল বন্ধ থাকুক, তা না করে এই বারবার ট্রেনিং, তারপরে এই পদ্ধতি আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে। কারণ CBSE বোর্ডের কোনো টিচারকে তার ওই চাকরির ডিউটি দেওয়া হয় না, সেই স্কুল চালু রেখে দিল। স্যার কিছুক্ষণ আগে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে কথা হচ্ছিল বা প্রাইভেট স্কুল নিয়ে কথা হচ্ছিল। তো এমন বহু মানুষকে দেখেছি যারা তাদের পুরো জীবনের সঞ্চয় হয়তো খরচ করে ফেলে তার ছেলে মেয়েদের একটা 4 বছরের কোর্সের পেছনে, বা হয়তো বাড়িতে খাবার টাকা নেই বা ছাদটুকু ঠিকঠাক নেই, তবুও সে টাকা জোগাড় করে জমি বন্ধক দিয়ে হোক বা যেখান থেকে হোক টাকা জোগাড় করে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে। তো এটা কি শুধুই একটা নর্মাল মানসিকতার পরিবর্তন, নাকি আমাদের সমাজটাকে এভাবে আপনার রিস্ট্রাকচার করা হচ্ছে?
আমি মনে করি যে শিক্ষকটা 1,00,000 টাকা মাইনে পায়, সে ভাবতে পারে যে আমি আমার ছেলেমেয়েটাকে সিবিএসই বোর্ডে পড়াবো, আমি আমার ছেলেমেয়েটাকে ভালো কোনো স্কুলে পড়াবো। সে ভাবছে যে আমার স্কুলে ও ভালো কিছু হবে না। তাকে আমি খানিকটা বোধহয় সমর্থন করতে পারি যে তার টাকা পয়সা আছে, সে ভাবছে আমার ছেলেমেয়েটাকে আমি WBCS পড়াবো কি IPS অফিসার বানাবো, হয়তো বাংলা মিডিয়ামে থাকলে হবে না। যদিও আমি বিশ্বাস করি না, আমি মনে করি বাংলা মিডিয়ামে থাকলে হতো, খানিকটা সমর্থন করা যায়। কিন্তু যে মানুষটা সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে 200 টাকা কি 300 টাকা কি 400 টাকা আয় করে সংসার চালায়, তার ছেলেমেয়েটাকে সিবিএসই বোর্ডে ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতো ভুলভাল সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। এটা হচ্ছে ওই পরশ্রী কাতরতা। আমার পাশের বাড়ির রঙিন টিভি কিনেছে, আমার সাদা কালো টিভিটাকে হটাও, রঙিন টিভি নিয়ে আসো। আমার পাশের বাড়ির ছেলেটা হচ্ছে ফার্স্ট হয়, আমার ছেলেটাকে ফার্স্ট করতে হবে। এই মানসিকতাটা, এটা কোনো কাজের কথা না। এটা হচ্ছে, আমার তো মনে হয় এটা মিনিংলেস। কারণ আমার নেই পয়সা, আমি কত কষ্ট করে সংসার চালাই, সেখানে আমি আমার ছেলেমেয়েটাকে বাংলা মিডিয়ামে পড়িয়ে একজন টিচারের পিছনে সময় নষ্ট করে বা ভালো কোনো টিচার জোগাড় করে আমি তাকে পড়িয়ে খুব সহজে মানুষ করতে পারি। তা না করে আমি কি করছি, আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি, আমার যা সম্পত্তি বিলিয়ে দিচ্ছি, আমি সারাদিন পরিশ্রম করে ইংলিশ মিডিয়াম পড়াতেই হবে। এই মানসিকতার সঙ্গে আমি একদম একমত নই। আমার সেই গণতান্ত্রিক পৃথিবীতে মত প্রত্যেক আলাদা হতে পারে, কিন্তু আমার মনে হয় কোনো প্রয়োজন ছিল না এটা করার, কোনো দরকার নেই। স্যার, এখনকার টাইমে আপনার শিক্ষকতা একটা প্রফেশন হয়ে গিয়েছে। অনেকেই হয়তো গভর্নমেন্ট জব খোঁজেন একটা সিকিউর জবের জন্য। তো আপনার কি মনে হয় না যে যারা গভর্নমেন্ট টিচার রয়েছেন, স্টুডেন্টের যেরকম এক্সাম হয় তেমনি টিচারদেরও এক্সাম হওয়া উচিত, যেখানে প্রত্যেক মাসে স্টুডেন্টরা হচ্ছে টিচারদেরকে পয়েন্টস দেবে? অ্যাকচুয়ালি একটু আমার দ্বিমত আছে। বিষয়টা হচ্ছে যে এখন ছাত্রছাত্রী শিক্ষক সবাইয়ের জীবনে পরীক্ষা দিতে হয়। আমি যখন ট্যাংলাখালি কলেজে পড়তাম, তা আমি দেখতাম রাত 12টা পর্যন্ত প্রফেসরে করে আলো জ্বলে। কেন, আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম। একদিন আমি ওই স্যারের ওই গাছ বেয়ে উঠে আমি দেখছি স্যার কী করেন, দেখছি স্যার পড়াশুনো করছেন। আমি বললাম, ও স্যাররা রাত জেগে জেগে পড়াশুনো করেন। পরবর্তীতে যখন শিক্ষক হয়েছি তখন বুঝেছি যে কত বেশি পড়াশুনো করতে হয়। তো বিষয়টা হচ্ছে এরকমই যে মানুষ যখন যতদিন পড়াশুনো করে ততদিন তাকে বলা হয় যে সে হচ্ছে জ্ঞানী, তাকে বলা হয়। আর যে পড়াশুনো মনে করে আমার সব শেখা হয়ে গেছে, তখন সে মূর্খে পরিণত হয়। এবার শিক্ষকের সত্যি মানে শিক্ষকের এক্সাম নেওয়ার দরকার। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমরা যখন ম্যাথের আরপির কাজটা করতাম বালিপুর ডায়েটটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ টিচার ইনস্টিটিউশন, মানে ওখানে হচ্ছে ট্রেনিং হয়। এবার ওখান থেকে ট্রেনিং দিয়ে আমাদের প্রত্যেক সার্কেল থেকে ভালো ভালো টিচারকে, সাবজেক্ট টিচার যারা ইংলিশ পড়াবে, যারা ম্যাথ পড়াবে, তাদের ওখানে পাঠানো হলো। পাঠিয়ে ওখান থেকে ট্রেনিং তারা বাড়িয়ে তারা এসে স্কুলে শেখাবেন। তো ওইখানে যখন আমাদের ট্রেনিংগুলো হতো, আমাদেরও ক্লাস নিতে হতো। এবার আমরা ক্লাস নেওয়ার পরে ওখানে স্যাররা দেখিয়ে দিতেন কী ভুল করেছি আমি। আবার আমরাও এটা চালু করেছি এখানে এসে আমরা যখন শেখাতাম। কিন্তু সেই ব্যবস্থাটা এখন তুলে দেওয়া হয়েছে। এটা ভীষণ দরকার। হয়তো পরীক্ষাটা ছাত্রছাত্রী নেওয়া উচিত না, অত এক্সপার্টরা নেবেন, কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়াটা ঠিক হবে না। সেটা হচ্ছে আবার সিস্টেমটা গন্ডগোল হয়ে যাবে। এটা দরকার। আমার কোশ্চেনটা হচ্ছে মূল্যায়ন পরীক্ষা না, যে তাকে রেটিং করুক। মূল্যায়ন, হ্যাঁ, মূল্যায়ন করা যেতে পারে। কোনো ছাত্রছাত্রী তার গোপন ব্যালটে মূল্যায়ন করবে, স্যারদের মূল্যায়ন করতে পারে। কারণ একজন ছাত্র যদি আমার হিংসা করে আমাকে 0 দেয়, আর একজন ছাত্র আমাকে ভালোবেসে 10 দেবে, গড় করলে আমার 5 হবে, আমার কোনো অসুবিধা হবে না। তো বিষয়টা হচ্ছে শিক্ষকদের এই যে একবার চাকরি পেয়ে গেলাম মানে আমি সিকিউরড, এই মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষকতা চাকরি তো কোনো বিডিও অফিসের চাকরি না, শিক্ষক চাকরি তো কোনো ট্রেন চালানোর চাকরি না। ওখানেও ট্রেন যে চালায় তাকেও প্রতিনিয়ত শিখতে হয়। তো ভীষণ দরকার এই ব্যবস্থাটা চালু করার, আবার ভীষণ দরকার, আবার ট্রেনিং দরকার। তো বললাম ওই যে এই ট্রেনিং ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে, কোন অজ্ঞাত কারণে বছর 5 হলো ট্রেনিং উঠে গেছে। এখন আর টিচার আরপি ট্রেনিংও হয় না, টিচার ট্রেনিংও হয় না। মানে কী যে চাইছে শিক্ষা ব্যবস্থা আমি নিজেই জানি না, মাথায় ঢোকেই না যে গভর্নমেন্ট কী চাইছেন, গভর্নমেন্টের পলিসি কী নিজেই বুঝি না। মানে মাঝে মাঝে হোপলেসে পড়ি। যেহেতু শিক্ষকতা পেশার সঙ্গে আছি, সেই জন্য হোপলেস দশা কাটানোর চেষ্টা করি, আমার মতো করে ভাবার চেষ্টা করি। যারা মানে আমার ছেলেমেয়েরা বলে যে স্যার আপনার কাছ থেকে মোটিভেশন কাজটা ভালো পাই আর কি। তা আমি বললাম চেষ্টা করি আমার মতো করে, জীবনে অভিজ্ঞতা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। স্যার, আপনার কি মনে হয় যে এখনকার টাইমে আমাদের গভর্নমেন্টের এই টোটালি শিক্ষা ব্যবস্থার উপরে কোনো ফোকাস আদৌ রয়েছে, নাকি টোটালি অন্য কোনো সাইডে সরে গিয়েছে?
গভর্নমেন্টের পলিসি হচ্ছে তারা সিবিএসই বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে তারা বেশি করে তারা হচ্ছে সামনে আনার চেষ্টা করছে, আর গভর্নমেন্ট স্কুলগুলোকে তারা পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গভর্নমেন্টের পলিসি হতে পারে, সেরকম একটা মনে হচ্ছে। তো তার মধ্যে একদল মানুষ আছেন যারা শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, অনেক স্কুলের টিচাররা, অনেক হেড টিচাররা, তারা এর বিরুদ্ধে স্রোতের বিপক্ষে লড়াই করে স্কুল টিকিয়ে রাখার চেষ্টা করছে। তারা জানে যে আমার চাকরি থাকবে না, স্কুল না থাকলে ছাত্ররা তো আমার চাকরি থাকবে না, সেই জন্য টিকিয়ে রাখার চেষ্টা করছে। স্রোতের বিপক্ষে তো একদল লোক লড়াই করে সবসময়, একদল লোক গাছ কেটে শান্তি পাচ্ছে আর একদল লোক গাছ লাগিয়ে শান্তি পায়। স্যার, এবারে আমাদের পডকাস্টের সেকেন্ড পার্টে মুভ করা যাক, যেটার জন্য আজকে আমাদের বসা। সবার আগে আমি জানতে চাইবো যে আমাদের টাইমে আমাদের মা বাবার কাছে হোক বা স্যার ম্যাডামের থেকে হোক, যে মাধ্যমিক হচ্ছে আমাদের লাইফের প্রথম সবচাইতে বড় পরীক্ষা। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন, আর এর প্রতি একটা স্টুডেন্টের মনোভাব কীরকম হওয়া উচিত? প্রথমত একটা স্টুডেন্ট সে সায়েন্সের হবে না, আর্টসের হবে না, কমার্সের হবে, সেটা 9 থেকে একদম আইডেন্টিফাই করার দরকার। উন্নত বিশ্বে, এমনকি বাংলাদেশেও কয়েক বছর আগেও ছিল 9 থেকে সায়েন্স আর্টস কমার্স ভাগ হয়ে যেত। তো তারপরে ভাবা হয়েছে যে 9 থেকে সায়েন্স আর্টস কমার্স ভাগ করলে একটু অসুবিধা দেখা দেয়, আবার তার জন্য পরিবর্তন আনা হয়েছে। তো আমার মতে যে ছেলেমেয়েটা সায়েন্স বেস করে এগোতে চাইছে তাকে ক্লাস 9 থেকে প্রত্যেক দিন 3 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন, কোনো দিন বাদ, সে অসুস্থ না হওয়া পর্যন্ত বাদ যাবে না। আর এই শেষে তাকে 6 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো আমি মাধ্যমিকের কথাটাই মানে আসি আর কি। তো সে বাংলায় ভালো, মানে বাংলাটা 3 ঘন্টা পড়বে। এই 9-10-এর এই জায়গাগুলো আগে তাকে ক্লারিফাই করতে হবে যে আমি কী নিয়ে পড়বো। সে 9-10 থেকেই ভাবতে শিখবে, গার্ডিয়ানরা ভাবাবে, টিচাররা ভাবাবে, সেই কাজটা টিচাররাই করেন। আমার স্যার ক্লাস 9-এ আমাকে এডিশনাল ম্যাথ দিয়েছিলেন, এমনি একটা ম্যাথ, আবার একটা ম্যাথ, দুটো ম্যাথ। তো স্যার বললো, আমি বললাম কেন স্যার নিতে হবে? নিয়ে তো অত তো বুঝতে হবে না, তুই নিয়ে তো। তখনকার তো আমরা অত প্রশ্ন করতাম না, স্যার একটা ম্যাথ দিলেন, তখন থেকে বুঝলাম স্যার আমার মধ্যে সায়েন্সের বীজটা বপন করতে চাইছেন। যে কারণে মাধ্যমিক লেভেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জীবনের প্রথম বড় পরীক্ষা, ছেলেমেয়েরা ভুল করলে বুঝতে পারে না, এই কারণে মাধ্যমিক লেভেলটা সত্যিই গুরুত্বপূর্ণ। এবং একটু পড়াশুনো করলে, একটু টেকনিক্যালি চিন্তাভাবনা করলে, টিচাররা যদি একটু টেকনিক্যালি একটু বুদ্ধি দেয়। একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটা স্কুলে গেছিলাম, ছোটো মোল্লাখালীর পাশে একটা স্কুল, আমতলি একটা স্কুলে গেছিলাম। সেখানে একটা ছাত্রের সঙ্গে পরিচয় হয়। আমি বললাম মাধ্যমিকে কত পাবি? তা বলছে ওই তো রোল কত? তো বললো 26। কজন ফার্স্ট ডিভিশন পায়? তা সে বললো 23 জন। আমি বললাম তোর কাজ হবে কি বলতো, 3 জনকে টপকানো, তো তুই ফার্স্ট ডিভিশন পেয়ে যাবি। কীভাবে টপকাবো? তুই এর মধ্যে বাছাই কর যে কোন 3 জন তোর চাইতে বেশি পড়াশুনো করে, সেই 3 জনের চাইতে তুই পড়াশুনোটা 1 ঘন্টা বাড়াবি, অন্যান্য কাজ 1 ঘন্টা করে বাড়াবি। সে কী বোঝে তার চেয়ে বেশি বুঝতে হবে। সে বলে এরকম হয় না, কেন হবে না? তোর স্কুলে 23 জন ফার্স্ট ডিভিশন পায়, তুই হচ্ছিস 26 রোল, তুই পিছিয়ে আছিস, তা 3 জনকে টপকালে ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে। সে কিন্তু মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পায়। কিন্তু দুঃখের বিষয়, তার মা তাকে কমার্সে ভর্তি করে। আমি তাকে বলেছিলাম, আর আমি বরাবরই এই ব্যাপারগুলো খুব নাক গলাই, কে কী পড়বে, আর্টস সায়েন্স কমার্স এসব নিয়ে আমার বরাবরই একটু মানে আমার ন্যাক আছে, এবং কথা শোনে না, রেগে যাই। তো সেই ছেলেটা যখন কমার্সে ভর্তি করালো, তার মা বলছে না আমার ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তা আমি বললাম আপনার ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে সেটা আমি জানি কেন পেয়েছে, তা যাই হোক ভালো হয়েছে। তা কমার্সও পারবে না, কারণ কমার্স বেসও নেই। তো তারপরে আমি বললাম যে ও তো কমার্স পারবে না, ও বই খাতা নিয়ে বাড়ি চলে আসবে। সত্যি সত্যি বাড়ি চলে এলো। তারপর আবার আর্টসে ভর্তি হয়ে সে এখন চাকরি করে। তো বিষয়টা হচ্ছে এই মাধ্যমিক লেভেলে পড়াশুনোটা সেই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে বিষয়টা মানুষ কোনো একটা বিষয়ে পারদর্শী হওয়া উচিত। এই সব বিষয়ে পারদর্শী হলে কপালে ভাত হবে না, এটা একটা বহুল প্রচলিত প্রবাদ, খুব বিশ্বাস করি এটা আমি। মানুষের সব বিষয়ে পণ্ডিত হওয়ার দরকার নেই, কোনো ছাত্রকেও সব বিষয়ে পণ্ডিত বানানোর দরকার নেই। কিছু ড্রয়িং আঁকা শেখার দরকার পড়াশুনোর লেভেলে, কিন্তু যদি তার সায়েন্স বেস থাকে 9-10 থেকে তাকে সেইখানে ইনভলভ করা উচিত। যদি সে আর্টস বেস হয়, ইংলিশটা বাংলাটা ভালো করে শেখানো উচিত। যদি সে কমার্সের ভালো হয়, তাহলে সেই চিন্তাভাবনাটা তাকে সেভাবে পাঠানো উচিত। তো মাধ্যমিক লেভেলটা সত্যি গুরুত্বপূর্ণ। আর আমার খুব অবাক লাগে যে এই মাধ্যমিক লেভেলটাকে গ্রাম অঞ্চলে প্রচুর প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর, মানে কি বলা যায়, মানে স্কুলগুলোতে ওই সেই চলে আসবে, স্কুলগুলোর টিচার কমে যাচ্ছে, ভালো ভালো টিচার সব সিঙ্গল ট্রান্সফার নিয়ে চলে গেছেন, সেখানে পার্ট টাইমার টিচার ঢুকেছেন, তাদের যোগ্যতা কম, ইচ্ছা থাকলেও শেখাতে পারেন না, এবং ছেলেমেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং মাধ্যমিক লেভেলটা সত্যি গুরুত্বপূর্ণ। এই লেভেলে অনেক বেশি নজর শিক্ষকদের,
গার্ডিয়ানদের দেওয়া ভীষণ দরকার। ছেলেমেয়েরা ওই সময় বোঝে না, ওদের বোঝাতে হবে এটা। স্যার, মাধ্যমিক এমন একটা টাইম যার পরে একটা স্টুডেন্ট ডিসাইড করে যে সে কোন কেরিয়ারে যাবে, সে সায়েন্স নেবে নাকি আর্টস নেবে নাকি কমার্স, আর এই ডিসিশনটার উপর তার পুরো কেরিয়ার ডিপেন্ড করছে। তো পার্টিকুলারলি যদি আমি আমাদের এখানকার সোসাইটির কথা বলি, এখানে কিন্তু সেই তুলনায় কেরিয়ার কাউন্সিলিং হয় না। যেই সব ইনস্টিটিউশন থেকে হয় ম্যাক্সিমাম আমরা সকলেই জানি যে অনেকটা বিজনেস মডেলে চলে। তো আলটিমেটলি স্টুডেন্টের তার মেরিট ওয়াইজ বা তার কোনটা প্রয়োজন সেই জিনিসটা হয়ে ওঠে না। তো আপনার মতে আমরা কীভাবে ডিফাইন করতে পারি যে একটা স্টুডেন্টের কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত? আসলে গ্রামাঞ্চলে, আমি একটু গ্রামাঞ্চলের কথা বেশি বলি, মানে আমি যেহেতু দীর্ঘদিন গ্রামেই থাকি, তো আমার মনে হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং করার ভীষণ দরকার। এটা প্রত্যেকটা স্কুল থেকে যদি কেরিয়ার কাউন্সেলিং করা হয়, মাধ্যমিক পাশ করার পরে এক একটা ছেলেমেয়েকে নিয়ে বসা হয় বিশেষজ্ঞ টিম নিয়ে, তাতে একজন ডাক্তার থাকবেন, একজন ভালো ম্যাথের টিচার থাকবেন, ল্যাঙ্গুয়েজ টিচার থাকবেন, এক্সপার্ট থাকবেন, মোটিভেশন করতে পারেন এমন কেউ থাকবেন। প্রত্যেকটা ছেলেমেয়েকে মোটিভেশন করার ভীষণ দরকার। তাকে বলতে হবে তুমি কী নিয়ে পড়বে। যদি সে সায়েন্স পড়তে চায় তাকে বলতে হবে তুই 6 ঘন্টা অঙ্ক করতে পারবি তো, তুমি 6 ঘন্টা সময় দিতে পারবে তো, তুমি ফিজিক্স পড়তে পারবে তো, কেমিস্ট্রি পড়তে পারবে তো, তাহলে তুমি সায়েন্সের জন্য এগিয়ে যাও চোখ বন্ধ করে। তুমি যদি বলো আমি পারবো, বায়োলজিটা একটু তুলনামূলক সহজ হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটেই কঠিন হয়। তো সেক্ষেত্রে যদি সে সায়েন্সের উপযুক্ত হয়, যদি সে শুধু নাম্বার পাওয়াটা বড় ব্যাপার না, নাম্বার তো 80-90 পেয়ে যেতে পারে, তাহলে সে সায়েন্সে যাক। আর যদি ভালো নাম্বার পেয়েছে, সায়েন্স তার বেস নেই, সে আর্টস নিয়ে পড়ুক। কিন্তু পাশাপাশি আমি একটা এক্সপেরিমেন্ট তো করলামই, সেটা হচ্ছে একটা মেয়ে, ওই যে বললাম যে একটু আগের পাঠেও বলেছি, সেই মেয়েটা মাধ্যমিক লেভেলে কোনো রকমের ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে আমি তাকে বললাম না তুমি ভোকেশনাল নিয়ে পড়তে হবে। তা গার্ডিয়ান খুব ভালো, গার্ডিয়ান আমার কথা শুনলো। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন অদ্ভুত, তার রিলেটিভ পর্যায়ে তারা এমন কথাবার্তা বললো, ভোকেশনাল কেউ পড়ে নাকি। সেই মেয়েটা ভোকেশনালে 80% নাম্বার পায়, পলিটেকনিকে সেকেন্ড ইয়ার থেকে শুরু করেছে, পলিটেকনিক কোর্স শেষ হয়ে যাবে, সে লোকো পাইলটের পরীক্ষায় বসতে পারবে, তার যা বেস তৈরি হয়েছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, এখন সে অনার্সেই চাকরি পেয়ে যাবে, সে ইংরেজি অনার্সও পড়ছে। ফলে শুধু আর্টস সায়েন্স কমার্সের বাদ দিয়েও ভোকেশনাল স্ট্রিমটা আছে, সেটা অনেকে জানেই না। শুধু যুগ যুগ ধরে বিএ পড়বে, এমএ পড়বে আর সায়েন্স পড়বে, বাইরে কিছু ভাববে না। সায়েন্স পড়বে সেই যার অঙ্কের বেজ আছে, যে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ভাবতে পারবে, যে যে লেগে থাকতে পারবে, যার শরীরটা ভালো হওয়ার দরকার, গার্জিয়ানের ইকোনমিক বেসটা থাকার দরকার। আর যার নেই সে আর্টস লেভেলে যাবে। কিন্তু ভোকেশনাল লেভেলে গিয়েও যে অনেক বেশি কেরিয়ার গড়া যায়, এটা মাধ্যমিকের পরে এইটা হচ্ছে ভীষণ দরকার। এবং সেই কাজগুলোতে আমরা ভীষণভাবে পিছিয়ে পড়ছি। আর ছেলেমেয়েরা ওই কে কী পড়বে নিজেরাও অনেক সময় জেদ করে, বাবা মারাও কিছু ঠিক করে না, টিচাররাও ঠিক করে না, মানে একটা হচ্ছে হবে, মানে কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে যে মাধ্যমিক পাশ করার পরে, ওই যে আমি জেদ করেছিলাম সায়েন্স পড়বো, অঙ্ক ভালো লাগতাই, জীবনের স্বপ্ন ছিল সায়েন্সের টিচার হতে হবে। যদি এরকম কারোর স্বপ্ন থাকে সে সায়েন্সের টিচার হয়ে যাক। কিন্তু ঘটনা হচ্ছে যে কেরিয়ার কাউন্সেলিং ভীষণ দরকার। কেরিয়ার কাউন্সেলিংটা এখন ভীষণ জরুরি। শহরের দিকে কিছু কিছু বেঁচে হয় যেখানে হচ্ছে পয়সার বিনিময়ে সেখানে কেরিয়ার কাউন্সেলিং হয়, কতদূর কার্যকরী হয় বলতে পারবো না, অভিজ্ঞতা নেই। কিন্তু গ্রামের দিকে যেহেতু একটা বিশাল স্টুডেন্টের একটা মার্কেট, বাজার বলা যায়, সেখানে এক একটা স্কুল থেকে কত ছেলেমেয়ে প্রত্যেক বছর বেরোচ্ছে, তাদের যদি আলাদা করে কাউন্সেলিং করা যেত, তাকে যদি বলা হতো তোমার লেখাপড়ার অবস্থা এই, তুমি ভোকেশনাল নিয়ে পড়ো, তুমি টেকনিক্যাল এই লাইনে চলে যাও। কোনো একটা ছেলে মেয়ে হয়তো তাকে যদি বলা হতো তুমি তাহলে কাজ করো, বায়োলজিটা নাও, তুমি ডিএমএলটি পড়ো, বিএমএলটি পড়ো, তাহলে কী হবে, ভবিষ্যতে পড়তে পারবে, তাহলে সে সেইভাবে যেতে পারবে। কোনো একটা কমার্স নিয়ে আমার ধারণা কম, কারণ আমি আর্টস লেভেলটা উচ্চ মাধ্যমিক লেখাপড়া করেছি, সায়েন্সে পড়াশোনা করেছি, কমার্স নিয়ে আমার কনসেপ্টটা কম, সেজন্য কমার্স নিয়ে খুব বেশি বলতে পারবো না। কমার্স বেসটা এখন বলতে পারবো না, আমার ধারণা কম। তবে আমার যেটা মনে হয়েছে যে ভীষণভাবে দরকার, সে আর্টসে যাবে না কমার্সে যাবে না সায়েন্সে যাবে না ভোকেশনাল পড়বে, সেইটা বাছাই করার ভীষণ দরকার। সেইটা বাছাই না করতে পারলে আমরা সেই উলুবনে মুক্ত ছড়াচ্ছি। সেই আমার একটা গল্প মনে আছে, আমি একবার একজন দাদাকে দেখেছিলাম, তারা 3 ভাই বোন, 3জনই সায়েন্স পড়ে, বাবা টিচার, 3জনই কম্পার্টমেন্টাল পেয়ে বসে আছে, ফেল করে বসে আছে। মানে বাবার টাকা আছে মানে ছেলেমেয়েকে সায়েন্স পড়াতেই হবে, কে বলেছে আপনাকে সায়েন্স পড়াতে? এই বিষয়টা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে সময়ের দাবি। এবং বোধহয়
সরকারি পর্যায়ে ওই যেমন একটু আগের পার্টে বলা হচ্ছিল যে গার্ডিয়ানদের জন্য ট্রেনিং, মানে প্যারেন্টসদের জন্য ট্রেনিং করার দরকার, এও এরকম এই সরকারি পর্যায়ে বাছাই করার দরকার যে সেখানে ঠিক হবে কে ছেলে মেয়ে কোনটাই পড়বে, বাছাই করার দরকার। না হলে ছেলে মেয়ে পড়ে নষ্ট হয়ে যাবে। কেউ সায়েন্স পড়ছে পারে না, তাও সায়েন্স পড়ছে, কেউ সায়েন্সের তার বেজ আছে সে আর্টস পড়ছে, মানে ভুল জায়গায় গিয়ে ভুল কাজ করছে, এটা হয় না। এর থেকে বেরিয়ে আসার দরকার, গভর্নমেন্টের চিন্তাভাবনা করার দরকার। শিক্ষা অনুরাগী যারা, শিক্ষা নিয়ে যারা ভাবে, তাদের এসব নিয়ে অনেক গবেষণা করা দরকার। স্যার, এবারের যে কোশ্চেনটা সেটা আমি পার্টিকুলারলি তাদের হয়ে করছি যারা রিসেন্ট মাধ্যমিক দিয়েছে। কিছুদিন আগে আমাদের মাধ্যমিক এক্সাম শেষ হলো, তো এখন তারা 11-12-এর জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করছে। তো আমরা 11-12-এর ক্ষেত্রে যেটা সচরাচর দেখি, স্কুলে ক্লাস হয় না, বা হলেও নামের হয়, লাভ নেই। তো ডিপেন্ড হতে হয় টিউশনের উপরে। তো আমরা এখন টিউশন চুজ করি কোন টিচারের কাছে পড়বো। আমরা দেখি যে কোন টিচারের থেকে আগের ইয়ারে বা তার আগের ইয়ারে র্যাঙ্কার্স বেরিয়েছে। তো এইভাবে আমরা হয়তো একই সাবজেক্টের দুটো করে টিউশন নিচ্ছি। আফটার অল আমাদের সেলফ স্টাডি করার কোনো টাইম পাওয়া যায় না। তো আমাদের এই যে পার্টিকুলার টাইমটা 11-12, আমাদের কীভাবে ভাবা উচিত, কীভাবে আমরা টিউশন চুজ করবো, অ্যান্ড নিজের পড়াশুনোর স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? প্রথমত আমার মনে হয় মাধ্যমিক পাশ করার পর এই ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে মানে না ঢোকানো উচিত না। আগে রেজাল্ট বেরোক, তার পড়াশোনায় ঢোকাতে হবে। প্রথমত এই 3 মাস এই ছেলেমেয়েগুলোকে বিদেশের মতো কোনো টাকা পয়সা ইনকাম করার কাজে ঢোকাতে হবে। ব্যাপারটা হচ্ছে যে বাবা মারা শুধু দিনের পর দিন খেটে যাবে, আর ছেলেমেয়েরা শুধু হচ্ছে বসে থাকবে। আর এই 3 মাস কোনো দরকার নেই, রেজাল্ট বেরোক, তারপরে পড়াশোনা নিয়ে ভাবনা শুরু হবে। এই 3 মাস তাকে সে যদি কোনো কাজ করে ইনকাম করতে, বাবার দোকান থাকলে বাবাকে হেল্প করতে পারে, কোনো কিছু কাজ করতে পারে, তারপরে কোনো হেল্প করতে পারে। কার বাবা তখন নিউজ পেপার বিলি করে, সে তার হেল্প করতে পারে, তার জীবনে অভিজ্ঞতাটা নেবে। বিদেশে আমরা দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে এখন একটা বেসরকারি জব করে, আর আমাদের দেশে তো ঠ্যাঙে পরে ঠ্যাং তুল দিয়ে খায়, সেটা তার ব্যাপার। তো বিষয়টা হচ্ছে যে আজ যে মাধ্যমিক পরীক্ষার পরেই 11-12 পড়াশোনা শুরু করতে হবে নেবার কোনো মানে হয় না। আগে রেজাল্ট বেরোক, তারপরে কাউন্সেলিং হোক, তারপরে সে কিসে পড়তে পারবে সেই বই কিনে সাবজেক্ট চুজ করে পড়াশুনো করার দরকার। এইটা একদম একটা মানে বেঠিক পন্থা, এটা একদম ঠিক না। সঠিক পন্থা হচ্ছে সেই 3 মাস অন্য কোনো সময় ব্যয় করুক, সেই 3 মাস পরিবারের জন্য সময় দিক, গল্পের বই পড়ুক। এখন ছেলেমেয়েরা তো গল্পের বই পড়ে না, গল্পের বই পড়ার ভীষণ দরকার। বিভিন্ন সাবজেক্টের বই পড়ার দরকার, লাইব্রেরিতে বই এনে পড়ুক, ফ্যামিলিতে কাজ করুক, বাবা মাকে সময় দিক, যদি তার কোনো পারিবারিক কোনো ব্যবসা থাকে সেখানে সময় দিক। তারপরে সে 3 মাস হচ্ছে রেজাল্ট বেরোক, রেজাল্ট বেরোনোর পরের থেকে সে বই খাতা, হ্যাঁ হতে পারে সে বাংলা ইংরেজি বইগুলো কিনে বাড়ি পড়তে পারে, কিন্তু সাবজেক্ট চুজগুলো এখন করলে হবে না। বাংলা ইংরেজি সবারই থাকবে উচ্চ মাধ্যমিকে, সে বাংলা ইংরেজি বইটা পড়তে পারে। কিন্তু এমন একটা ব্যাপার যেন রে করে তেড়ে আসছে, সব গেল এই 3 মাসই সব শেষ হয়ে যাবে। হ্যাঁ আমি জানি এখন সেমেস্টার চালু হয়েছে, ফলে এখন হচ্ছে সময়টা কম, একটু এগিয়ে নেওয়া ভালো বাংলা ইংরেজি। কিন্তু আমি বলছি যে এই 3 মাস আমি একটা ছেলেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টিউশন করে দিলাম, তারপরে রেজাল্ট বেরিয়ে দেখলো সায়েন্স পড়তে পারছে না, কী লাভ? এই সময় নষ্ট করার, এই বই, এই টিউশন, এই টাকা ওয়েস্ট করার কোনো যুক্তি নেই। তো টাকা পয়সা তো অমূল্য সম্পদ, সেটা এভাবে নষ্ট করার কোনো যুক্তি নেই। ফলে বাংলা ইংরেজি পড়াশোনা করতে পারে, অন্য বইয়ে টিউশন এই সময় কোনো দেওয়া দরকার নেই। আর সাবজেক্ট র্যাঙ্কার না, র্যাঙ্কারটা হচ্ছে বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতটা। আমার কাছে কোনো ছেলে মেয়ে শিখতে আসলে আমি আগে দেখি তার বিল্ডিংয়ের বেসটা আগে ঠিক করতে পারলাম কি না। কারণ আমার কাছে একটা ছেলে পড়তে এসেছিল 9-10 লেভেলে, তাকে আমি খুব ভালো নাম্বার পাওয়াতে পারিনি, তাই বিলো 6 পেয়েছিল। সেই ছেলেটা কিন্তু উচ্চ মাধ্যমিকে 84% পেয়েছে। তো আমি তাকে বেসটা করতে পেরেছিলাম বলে সেখানে গিয়ে সে সাকসেস হয়েছে। ফলে র্যাঙ্কার না, ভালো শেখান, বিল্ডিংয়ের বেস তৈরি করেন, এমন টিচার চয়েস করা খুব দরকার। শিখতে পারলে ও ঠিক একসময় আজ নাও কালো কাজে লেগে যাবে। ভালো শেখান, এটা খুব জরুরি। আর একটা হচ্ছে আমার স্যার, আমার ম্যাথের স্যার এসপাল, সুব্রত পাল, উনি বলতেন যে শুধু অঙ্ক শিখিয়ে আর খাতা ভর্তি করে ছেলেমেয়ে বাড়ি পাঠিও না। যদি 1 ঘন্টা 15 মিনিট পড়াও আর 15 মিনিট গল্প করো, মূল্যবোধ শিখিও, ছেলেমেয়েদের প্র্যাকটিসের ব্যাপারে মন দিতে শিখিও। এবং আমার ভালোভাবে মনে আছে, আমরা স্যারের কাছে পড়ে যখন বাড়ি আসতাম, তখন বাড়ি এসে খাতাটা নিয়ে আগে বসতাম, বসে কী শিখলাম, কী বুঝতে পারলাম, ঠিক বুঝতে পারলে লাল কালির দাগ, পরের দিন গিয়ে বুঝে নেবো। এখন ছেলেমেয়েরা এই কাজগুলো করেই না, সময়ও নেই। ওই যে ম্যাথ টিউশন দিয়ে রেখেছে, আবার সেই তার হোমওয়ার্ক করার জন্য আরেকটা টিউশন, এইভাবেই কি জীবন চলে? এটা কোনো লেখাপড়ার সিস্টেম? তার নিজের জন্য সময় রাখবে না। আমার স্যার বলতেন, এই জীবনে বেশি 2 দিনে বেশি কারো পড়াবে না, 3 দিনে বেশি কারো পড়াবে না।
এখন ছেলেমেয়েরা সকাল সব বুকিং, বিকাল সব বুকিং, নিজের পড়ার সময় নেই, বাবা মাদের সময় নেই, ছেলের পড়ার সময় নেই। তো এইভাবে কীভাবে ভালো ছেলে তৈরি হবে, কীভাবে একটা ভালো সমাজ তৈরি হবে? তার নিজেই পড়াশুনো করে না, আবার মোবাইলের মধ্যে পড়াশুনো করে, এইভাবে হয়। খাতা কলম বই, একটা যে পুরনো পন্থা ফ্রেশ খাতা করা, সায়েন্স ম্যাথ করতে গেলে ফ্রেশ খাতা করতে হয়, এখন ফ্রেশ খাতা করতে চায় না কেউ। পরীক্ষার আগের দিন অঙ্ক পাবে কোথায়? মাধ্যমিক পরীক্ষা দিয়ে বলছে অঙ্কটা পারিনি কেন? কারণ খাতা কোথায়? না খাতা তো খুঁজে পাইনি পরীক্ষার আগের দিন। এভাবে তো হয় না। গণিতের নিজস্ব ভাষা আছে। যদি কেউ গণিত নিয়ে পড়াশুনো করতে চায়, যিনি গণিত জানেন তার কাছে ভাষাটা শিখতে হবে। বাংলা বই, ইতিহাস বই, ভূগোল বইয়ের মতো মুখস্থ করে নেব। বাবরের বাবার নাম ওমর শেখ মির্জা পড়েছি 84 সালে, এখনও মনে আছে এতগুলো বছর পরে। এটা তো অঙ্ক না, অঙ্ক হলে মনে থাকতো না। তো বিষয়টা হচ্ছে এই গণিতের নিজস্ব ভাষা আছে, যিনি এই ভাষা জানেন তার কাছ থেকে রপ্ত করতে হবে, তার কাছ থেকে শিখতে হবে। এইটা হচ্ছে বেসিক কথা গণিতের। স্যার, আপনি মধ্যিখানে একটা কথা বললেন যে এই যে পার্টিকুলার 3 মাস সময়, এটা হয় ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করো বা গল্পের বই, সাহিত্যের বই এসবের উপরে ফোকাস করো। তো আমরা রিসেন্টলি দেখেছি যে আমাদের স্কুলের যে লাইব্রেরি, সেখানে কোনো একজন পার্টিকুলার পার্সনের অনেকগুলি বই লিস্টেড করা হয়েছে। আমি ওনার নাম নিচ্ছি না, আমি ওনাকে আপাতত রাইটার বলেই সম্বোধন করছি। তো একটা স্টুডেন্ট এই বয়সে কিভাবে জাজ করবে যে আমার কোন রাইটারের বই বা কী টাইপের বই চুজ করা উচিত? চুজ করার ব্যাপার হচ্ছে, আমি লাইব্রেরিতে বই আনতে যেতাম, আমার লাইব্রেরিয়ান দাদা খুব সিনিয়র, উনি আমাকে আমি বই নিলেই উনি দিতেন না, উনি চয়েস করে দিতেন। এবার এই লাইব্রেরিয়ান যিনি তিনি চয়েস করে দেবেন, আর তা নাহলে বাবা আমাকে চয়েস করতে হবে। যে কোনো বইতে এনে পড়লে হবে না। বই হচ্ছে যে বই পড়লে কাজে লাগবে। ইতিহাস বেস্ট কিছু বই আছে, খুব ভবিষ্যতে কাজে লাগে, যারা আর্টসে পড়বে তাদের ভীষণ কাজে লাগে। যেমন আমি হচ্ছে এখন হিস্ট্রিতে একটু অনার্স করছি MA করার জন্য, ভাই বোনটাকে MA পাস করিনি বলে। আর ম্যাথমেটিক্সে যদি করি তা ফেল করে যাবো বলে টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, দীর্ঘদিন প্র্যাকটিস নেই। তো সেক্ষেত্রে আমি দেখেছি, আমি সেই সময় যে ইতিহাস বেস্ট বইগুলো পড়েছিলাম সেগুলোর জন্য কাজে লাগছে। ইতিহাসে অনার্স করছি, 3rd ইয়ারে পরীক্ষা, কালকেও 2টো পরীক্ষা দিয়ে এলাম। তো আমি দেখেছি যে গল্পের বইগুলো সেই সময় পড়েছিলাম বলে এই হলে সবাই বলে এই স্যার লিখে শুধু ভর্তি করে, সায়েন্সের লোক বলে ম্যাথের লোক এত কী করে লেখে। আমি বললাম ট্রাই করি, তবে বানিয়ে লিখতে পারি, মোটামুটি কোনো বিষয়ের উপরে লিখতে পারি। তো এই কাজগুলো ভীষণ দরকার, লেখাটা খুব দরকার। আর হচ্ছে আমার স্যার একটা কথা বলতেন, বলাই লেখাটা আগে, বই দেখে দেখে লেখো, ভালো লাগে বই দেখে দেখে লেখো। লেখা এখন তো লিখতেই ভুলে গেছে ছেলেমেয়ে, পরীক্ষার হলে হাত ব্যথা করছে, কালকে ছেলেমেয়ে হাত ব্যথা করছে, মানে লেখে না তো হাত ব্যথা করবে না। লেখাটা খুব দরকার, এই লেখাটা উঠে যাচ্ছে, এভাবে লেখাপড়া হয় না। তো স্যার, এখনকার টাইমে দাঁড়িয়ে এই যে সিচুয়েশন, এর মধ্যেখানে এই যে 3 মাস টাইম রয়েছে, একটা ছেলে কীভাবে ভাবতে পারে যে হয়তো আপনাকে ডিরেক্টলি রিচ করতে পারছে না, বা তার আশেপাশে সেরকম কোনো পার্সন নেই যার থেকে সে সাজেশন নিতে পারে, তো সে তার কেরিয়ারটাকে কীভাবে চুজ করতে পারে? তার একজন ভালো স্যার থাকতে হবে, যে স্যারের কাছে টিউশন পড়তো, বা স্কুলে স্যার, তোমার যেমন বলছিলে সৌরভ স্যার, ওরকম কোনো স্যার থাকতে হবে যে তাকে পথ দেখাবেন। অ্যাকচুয়ালি তো ভালো ছাত্র, মানে শিক্ষকরা সমাজে কেন বেশি সম্মান পায়, অনেকে হিংসাও করে শিক্ষককে। প্রধানমন্ত্রীর শিক্ষক থাকেন, তিনি প্রধানমন্ত্রী তাকেও প্রণাম করেন। তো শিক্ষকরা হচ্ছে এই পথগুলো দেখান, তুই এটা কর, তুই ওটা কর। সেই শিক্ষকের কথা যদি শুনে চলে, তার জীবনে ওরকম নিশ্চয়ই ভালো কোনো স্যার আছেন, তার কাছে শুনে চলতে হবে। স্যার আমি কী করবো বলে দিন, স্যার বলবে ওটাই করবে, এটাই। আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে একটা গরিব বাড়ির বাবা মা সারা হাড় ভাঙা পরিশ্রম করে ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করছে, সেই ছেলেটা অন্তত 3টে মাস বাবা মাকে একটু কাছ থেকে দেখুক, তাদের একটু পরিশ্রমের একটু ভাগ নিক, আবার মাধ্যমিক পাস করার রেজাল্ট বেরোনোর পরে আবার শুরু করবে, তাহলে বাবা মাকে চিনতে শিখবে। আমি BSc পাস করার পর বাবার বিড়ির ব্যবসা ছিল, তা হাটের থেকে বাড়ি আসছি বাবা, তা বিড়ির বস্তাটা বাবা নেবে না আমি নেবো, পরীক্ষা দিয়ে গেছি, আমার এক মন বলছে তুই বিড়ির বস্তা মাথায় নেবো না, আর এক মন বলছে বাবা যদি নেয় তাহলে বাবার বন্ধুরা খারাপ বলবে, তা আমি বস্তাটা মাথায় করে নিয়ে বাড়ি এলাম। বাবা বুঝলো যে আমার ছেলে মানুষ হচ্ছে, তো এটা খুব জরুরি। আমরা অনেক ছেলেমেয়ে আমি দেখেছি যে বাবা মার পেশাটাকে সম্মান করতে জানে না, শুধু লেখাপড়া শিখে জীবনে বড় হয়ে যাবে। অনেকে তো ভীষণ গরিব, তারা কত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, বাবা আমার গরিব, ব্যবসার খবর রাখে না, বাবা আমার এমনও তো হতে পারে সেই ছেলেমেয়েটাকে 3 মাস কোনো একটা কাজে ঢুকিয়ে দিয়ে সেখানে কিছু ইনকাম করা যেতে পারে, পয়সাটা ভবিষ্যতে কাজে লাগবে। এখন আমার সায়েন্সের বই পড়ানো কী দরকার? এখান থেকে 10 বছর আগে ভাবা হতো যে এখন 3 মাস সায়েন্সের বই পড়ো না, এখন আমরা আমি দুজনকে এবার নিরস্ত করেছি, একদম দরকার নেই। রেজাল্ট বেরোবে 11-এর বই, এখন বাংলা ইংরেজি কিনে বালি পড়ো, 11-এর রেজাল্ট বেরোবে, সাবজেক্ট চুজ করবে, বই নেবে, পড়াশোনা ঢুকে যাবে। স্যার, বিভিন্ন যে উন্নত দেশগুলোর কথা এখন আমরা দেখি, সেখানে দেখি যে
আপনার এই 14 থেকে 16 বছর বা 18 বছর বয়সের যে স্টুডেন্টরা, ওরা যখন কেরিয়ারে একটা গ্যাপ পায়, ওরা বিভিন্ন জায়গায় কাজে জয়েন করে, বিভিন্ন শপিং মল হোক বা রেস্টুরেন্ট হোক বা যে কোনো ফ্যাক্টরিতে হোক। কিন্তু আমাদের এখানে, আমাদের সমাজে যদি আমাদের কোনো ফ্যামিলির ছেলেরা যদি বলে যে আমি কাজ করব, সেক্ষেত্রে বাড়িতে কী শুনতে হয়? লোকে কি বলবে, বা তোর মা আবার একটা সম্মান আছে, বা তোর অভাব কিসের আছে। তো এই পার্টিকুলার পয়েন্টটাকে আপনি কীভাবে দেখেন? আসলে অভাবটা তৈরি করার দরকার। এই অভাবটা নেই বলেই তো ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না। আমার ছোটো ভাই মাধ্যমিকে এই 5-এ, ওর ছোটো ভাই চোখে চশমা, পায়ে জুতো, কেটস, শু, ভালো জামা প্যান্ট, 5-এ রেজাল্ট করলো 38%। আমি লজ্জায় বাইরে বেরোতে পারি না, আমার লজ্জা করছে। আমি বলছি, আমার ভাই এরকম রেজাল্ট করবে? আমি আমার লাইব্রেরিয়ান দাদাকে গিয়ে বললাম যে দাদা, এই ভাইকে উন্নতি করার উপায় কী? বলছি, উপায় আছে, কৃত্রিম অভাব সৃষ্টি করো। ওই ছেলেকে বাড়ি নিয়ে আসো, ওকে বলো তোমার শু আজকের থেকে লাগবে না, একটা চপ্পল দাও, এক জোড়া এই একটা জামা, একটা প্যান্ট, একটা গামছা, আর হচ্ছে ওর মেডিসিন যা লাগবে দাও, টিউশন লাগবে দাও, ফুড যা লাগবে দাও, আর সব শেষ করো। করে বলো তুমি রেজাল্ট করে ভালো জীবনে করবে, তারপরে তুমি আবার রেজাল্ট আবার তুমি পাবে। ও গামছা পরে রবিবারে জামা কাপড় কাচতো, জামা কাপড় শুকালে আবার পরতে পারতো। সেই ছেলে ক্লাস 6-এ স্কুল ফার্স্ট হয়, সে জীবনে কিন্তু আর সেকেন্ড হয়নি। এখন সে দিল্লিতে চাকরি করে, 1 লাখের উপরে মাইনে পায়, কত পায় ঠিক আমি জানি না, ছোটো ভাই। তো বিষয়টা হচ্ছে কৃত্রিম অভাব সৃষ্টি করা খুব জরুরি। আমার বাবার টাকা আছে বলে আমার ছেলেটাকে বিশাল, মানে প্রচুর টাকা আছে তো বাবার, এইভাবে চলতে পারে না। বাবা তো চিরকাল মাথার উপরে থাকবে না, তখন কি করবে ও? ওর বাবা কি ওকে এমন কিছু দিয়ে যাবে যে সারা জীবন বসে বসে খাবে? নিশ্চয়ই দেবে না। এভাবে চলতে পারে না। এই সিস্টেমটা পরিবর্তন করা ভীষণ দরকার। ওকে বোঝাতে হবে। আমি একজন হেডমাস্টারকে জানি, ও নিজেরা মোগলাই বানিয়ে খায় আর ছেলে মেয়েদের বলে মুড়ি চানাচুর খা। বলছে কেন? বলছে তোরা তো ইনকাম করবি, তখন আমাদের দিবি না, বুড়ো হয়ে মরে যাবো। তো ওই ভালো মন্দ এখন থেকে ওই যা দিচ্ছিস ওই খা, টিফিন কর, পড়াশুনো কর, জীবনে বড় হও, নিজের পায়ে দাঁড়াও, তোমার নিজেরা ইনকাম করে নেবে। ছেলেমেয়েদের শেখান যে অত প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েও না। এটা ভীষণ দরকার। এই মানসিকতাটাই খারাপ। তোদের কিসে অভাব আছে, কাজ করবি। এই যে এখন নিত্য নতুন কত ভাবনা, এই যে ভাবনাগুলো, তোমরা একটা ভাবনা নিয়ে করছো, আর একটা আদর্শ নিয়ে, একটা চিন্তা চেতনা নিয়ে কত ক্ষেত্র বেরিয়ে গেছে। কোনো ছেলে মেয়ে কত ভালো ভালো কাজ করতে পারে। আমি শুনেছিলাম ওই বনগাঁর ওইদিকে একটা সেন্টার ছিল, সেখানে চাকরি, মানে জব পাওয়ার জন্যে যে বিভিন্ন লেখাপড়া করানো হয়, সেখানে পত্রিকা, যারা চাকরি পেয়ে গেছে সেখান থেকে, সেখানে ইলেকট্রিক আছে, সেখানে মাসে মাসে ক টাকা দিতে হয় কি দিতে হয় না, সেখানে কি ছেলেমেয়েরা যারা জব পায় তারা পেয়ে যায়, তারা আবার শুধু শেখায়, মানে একটা ধারা তৈরি করা। এটা হচ্ছে আমাদের এই বাঙালিদের একটা মানসিকতা, কেউ একটা চাকরি পেয়ে গেল আর কাউকে হেল্প করব না, আমি যেন আর কারোর হেল্প না করতে হয়, আমি আমার মতো থাকবো। আমি সামাজিক জীব, আমার পাশের বাড়ির মানুষ অসুস্থ, আমি দেখবো না, আমাকে সামাজিক জীব বলা হবে আমাকে? তাহলে তো আমি তাহলে হয়ে গেলাম নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেলাম, কারোর খবর নেবো না। এভাবে চলতে পারে না। মানুষ পৃথিবীতে সবাইকে নিয়ে বাঁচতে হবে, আর সবাইকে নিয়ে বাঁচার জন্যই মানুষ স্বপ্ন দেখে। একদল মানুষ তো স্বপ্ন দেখেই যায়। সবার ভালো করতে না পারি, পথ তো দেখানো যেতে পারে। যে আমার কাছে সহযোগিতা চায়, তা তো পথ দেখানো যেতে পারে। এটাই কাজ। স্যার, আমাদের এখানে দেখি একটা শো অফ কালচার চলে। ধরুন একটা স্টুডেন্টের মা বাবা, তাকে কীভাবে কম্পেয়ার করা হয়, তার কোনো এক রিলেটিভ তার সন্তানদের সঙ্গে তুলনা করা হচ্ছে, সে মার্কসের দিক থেকে হোক, জবের দিক থেকে হোক, ইনকামের দিক থেকে হোক। তো পার্টিকুলার এই জায়গাটায় আপনি পেরেন্টসদেরকে কি আপনি আসলে পেরেন্টসদের যেদিন থেকে ছেলে ফার্স্ট হয়, ছেলের মায়ের আবার মানে বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়। ছেলে ফার্স্ট হয়েছে, ছেলে বাড়ি এসে বললো আমি ফার্স্ট হয়েছি, ছেলের মা আবার সুযোগ পেলেই লোকের বলে আমার ছেলে ফার্স্ট হয়েছে। এই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা কোনো কাজের কথা না। আমরা দেখেছি মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এমন ছেলেমেয়েদের ভবিষ্যতে আমাদের পৃথিবীতে ভূগোল ইতিহাস কোথাও তারা দেখি না, কোথাও নাম খুঁজে পাওয়া যায় না, কোথায় হারিয়ে গেছে ভগবান ছাড়া কেউ জানেন না। এটা কোনো কাজে লাগে না। এই কম্পেয়ারটা খুব বাজে। প্রত্যেকটা পরিবার আলাদা, ছেলেমেয়ের মানসিকতা আলাদা, প্রত্যেকটার পড়াশুনো পরিবেশ আলাদা, সে কোন টিচারের কাছে পড়লো, প্রত্যেকটা যদি এমন বলা হতো বাবা তুই চেষ্টা কর, আরে আমি তো আছি, চেষ্টা কর, অসুবিধা হলে স্যার আছেন, আমরা আছি, তাহলে কিন্তু এগোবে। আর ও কম্পেয়ার করার সুযোগ হলে ও কিন্তু ইঁদুর দৌড়ে নেমে যাবে। এবং ও যখন কিন্তু এখন যে এই মন ভালো নেই, এই যে ডিপ্রেশন, এই যে পৃথিবীর মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, এই মানসিক স্বাস্থ্য মানুষের ভালো থাকছে না। এই জন্যে এই ইঁদুর দৌড়ে নামিয়ে দেওয়াটা, আমি একজন ফেসবুক ফ্রেন্ডকে একবার বলেছিলাম, বলছে আমার মেয়ে ফার্স্ট হয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ডও কোনো কাজে লাগে না। আসল কাজ হচ্ছে ভালো মানুষ করে গড়ুন,
ভালো ছাত্র তৈরি করুন, বেস তৈরি করুন, জীবনে কাজে লাগবে। সে বলছে আপনার ওই চিন্তা ভাবনা এতদিন চলে না, আর সে আপনি ভাবতে পারেন আমার চিন্তা ভাবনা যদি আমার ভালো লাগে, আমার যদি 10 জন লোক শুনবে তো শুনবো, বলবে, কিন্তু আমি মনে করি কোনো কাজে লাগে না। ফার্স্ট সেকেন্ড থার্ড ওরকম কাজের কথা না। কাজের কথা হচ্ছে ভালো মানুষ তৈরি করা, ভালো বেস দিয়ে শিক্ষাটাকে ইনভলভ করা, আর হচ্ছে মানুষকে সম্মান দিতে শিখুক, মূল্যবোধ শিখুক, এইগুলো দরকার। শুধু একটা ভালো ছাত্র রাস্তা দিয়ে যাচ্ছে, পাশ দিকেও একজন পড়ে গেল, তাকে আমি দেখবো না, এটা ভালো ছাত্রের কোনো লক্ষণ না, এটা হয় না। তাহলে স্যার আপনার মতে কি এখন যে স্টুডেন্টদের মধ্যে ডিপ্রেশন জনিত যে সমস্যা বেড়ে চলেছে, এটার অন্যতম কারণ হচ্ছে কম্প্যারিজন? হ্যাঁ, কম্পারিজন। অভিভাবকরা দায়ী, কোনো দরকার নেই। আমি একটা মেয়েকে মাধ্যমিকের আগে মাত্র 10 দিন পড়াতে পেরেছিলাম। মানে আমার সঙ্গে রাস্তায় মেয়েটা দেখা হতো, আমি বলতাম তোকে একটু পড়াতে পারতাম। তারপরে কোনো একদিন বাবার সঙ্গে পরিচয় হলো, মাধ্যমিক 10 দিন ছিল, আমি তাকে 8-9 দিন 10 দিন পড়িয়েছিলাম, যতদূর মনে পড়ছে। তা মেয়েটাকে দেখলাম একটা অদ্ভুত, ওর বাবা মেয়েটাকে কোনোদিন প্রেশার দিত না, মানে কি দারুণ। বলছে বাবা তুই যা পারিস পড়, তুই শেখ। আর যে স্যারের কাছে পড়তো অঙ্কটা, সেও ভুলভাল কিছু শেখায়নি, যা শিখিয়েছে সুন্দর, তা শেখায়নি। আমি ফাঁক পুকুরগুলো পূরণ করে দিলাম, মাধ্যমিকে 98 পেয়েছে সেই মেয়েটা। মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সও তা সে যেটুকু শিখে ফাঁক পূরণ করে দিলাম। তার মানে এই বাবা মারই অবদান, আমার কোনো অবদান নেই। তার বাবা মা কিন্তু প্রেশার দেয়নি, তাই সেই ছেলে মেয়েটা ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। কোনো দিন বাবা মা প্রেশার দেয়নি, বাবা চেষ্টা করে যাও মা, তুই পারলেও আমি আছি, না পারলেও আছি। এইটা হচ্ছে আসল কথা, যে তাকে সুযোগ সুবিধা দেওয়া হোক, তাকে ফুড দেওয়া হোক, তাকে টিউশন দেওয়া হোক, বই দেওয়া হোক, তার পরিবেশ তৈরি করে দেওয়া হোক, কিন্তু তাকে ইঁদুর দৌড়ে নামিয়ে দেওয়ার কোনো দরকার নেই। ইঁদুর দৌড়ে সে হেরে গেলেই তো ডিপ্রেশনে ভুগবে, কোনো কাজে লাগবে না, সে তো অসুস্থ একটা নাগরিক তৈরি হবে। কি দরকার, এটার থেকে বেরিয়ে আসা খুব দরকার। ওর ছেলে ফার্স্ট হয়েছে, আমাকে ফার্স্ট হতে হবে, ওর 7 তলা বিল্ডিং, আমাকে 7 তলা করতে হবে, আমার তো ক্ষমতা নেই। এটা হয়, এই অসুস্থ পৃথিবী তৈরি করার কোনো মানে হয় না। মানে একটা স্টুডেন্টের কাছে সবচাইতে বড় মোটিভেশন এটাই হলো যে তার বাবা মার কাছে শোনা যে আমি আছি। একদম, বাবা বলবে পিঠে হাত দিয়ে, আর তুমি পড়ো, তোমার কী কী অসুবিধা হচ্ছে বলো, স্যারকে বলো, আমি বলো সাবজেক্ট চেঞ্জ করতে হবে, টিচার চেঞ্জ করতে হবে, বলো আমি আছি। আরেকটা কথা হচ্ছে, বাবা মা যখন রাজ্যকে পড়ে, ছেলেমেয়ে যখন রাজ্যকে পড়াশুনো করে, বাবা মাকে পাশে বসে থাকতে হয়। বাবা মা ঘুমালে কি ছেলেমেয়ে পড়াশুনো হয়? মাধ্যমিক লেভেলে একটা ছেলেমেয়ে কতটুকুই বোঝে, তাকে যখন ভোরে আমি ডেকে দিলাম, ভোরে পড়াটা ভালো হয়, যে তুমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ো, 4টার সময় উঠে পড়াশুনো করো, বাবা মাকে পাশে বসতে হয়। সুযোগ সুবিধা যদি অসুবিধা যদি অসুস্থ না হয়, আমরা বসতে হয়। পাশে বসলে কি হয়, সেই ছেলেমেয়ে ফিল করে আমার বাবা মা আমার জন্য রাত জাগছে, কষ্ট করছে। এটা খুব দরকার। এটা দেখো, তুমিও ভাবতে পারো, আমি তো আমার বাবা পাশে বসতাম, বাবা জাল বুনতো, মা বসে বসে পান খেতো, আমার ভালোভাবে মনে পড়ে। এটা খুব দরকার। আমরা তখন যদি বাবা মারা অতগুলো ছেলেমেয়ে মানুষ করতে পারে, এখন 2টো ছেলেমেয়ের পিছনে সময় দেওয়া যাবে না? অবশ্যই সময়, ইচ্ছা করলে সময় দেওয়া যাবে। সুস্থ পৃথিবীর নাগরিক করতে গেলে সময় দিতে হবে। স্যার আমরা অলমোস্ট আমাদের এপিসোডের অন্তিম পর্যায়ে এসেছি। একদম। আচ্ছা, একটা স্টুডেন্ট তার উচ্চ মাধ্যমিকের পরে তার জন্য কি আপনার কেরিয়ার অপরচুনিটি খোলা হতে পারে, বা কীভাবে প্ল্যানিং করতে পারে? বিষয়টা হচ্ছে, প্রথম প্ল্যানিং সায়েন্স বেসড আমি ধরলাম, তার বেসটা ভালো সায়েন্সের, তাহলে সে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ার পরে এবার সেই ছেলে মেয়েটা, তারপরে এবার সে কী পড়বে, সে যদি মনে করে যে আমি ডিএমএলটি পড়বো, বিএমএলটি পড়বো, একটা সায়েন্স, সে কোনো ছেলে মেয়ে যদি মনে করে যে আমি নার্সিং নিয়ে পড়াশোনা করবো, মানে বিএসসি নার্সিং, সেখানে পড়াশুনো করতে পারে। কেউ মনে করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সেই দিকে চলে যাব, সে পড়াশুনো করতে পারে। সায়েন্সে তো প্রচুর সুযোগ থাকে, করতে পারে। আর যদি কোনো আর্টসের ছেলে মেয়ে থাকে, তা তাকে ভাবতে হবে যে আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করলাম, তখন সে এই জেনারেল লাইন না, সে হচ্ছে ডিএলএড পড়তে পারে। ডিএলএড হচ্ছে প্রাইমারি চাকরির যে যোগ্যতা সম্পন্ন যে কোর্সটা, বিএডের মতো। ডিএলএডের সঙ্গে নেতাজিতে অনার্স পড়তে পারে। সে 3 বছরের মধ্যে 2 বছর তার লাগবে ডিএলএড পড়তে, 3 বছর লাগবে অনার্স পড়তে। সে 5 বছরের মধ্যে অলরেডি এমএ পাস করে যাবে। নেতাজিতে যেখানে 20 নম্বরের অ্যাসাইনমেন্ট হয়, সেটা কম্পিউটারে বসে বসে পরীক্ষা দিতে হয়। আর 30 নম্বরের 50 নম্বরের লেখা পরীক্ষা হয়। যেহেতু আমি ওটা এখন অনার্স করছি বলে জানি, সেই 50 নম্বরের লেখা পরীক্ষা ওরা যা বই দেয়, সেই তাতে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। এবং এই নেতাজি স্টেট ইউনিভার্সিটি এখন ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কিংয়ে 1 নম্বর। ইউনিভার্সিটি সার্টিফিকেট কোনো পরীক্ষায় পিএইচডি করলেও কোনো সার্টিফিকেট কোনো দিন ভ্যালিড হবে না।
তাহলে সেখানে হচ্ছে যখন সে আর্টস নিয়ে পড়াশুনো করবে সে সঙ্গে সঙ্গে ডিএলএডটা পড়তে পারে, এবং ডিএলএডটা নিয়ে পড়াশুনো করে সে হচ্ছে সঙ্গে সঙ্গে অনার্সটা পড়তে পারে। সে ভাবতে পারে ইংরেজি অনার্স পড়বো, অন্য কোনো বিষয়ে অনার্সটা ভালো লাগে পড়তে পারবে, এগুলো করতে পারে। আর একদম লোয়ার লেভেলের কোনো ছেলে মেয়ে ভালো পড়াশুনো পারে না, টেকনিক্যাল ব্রেনটা ভালো আছে, সে ভোকেশনালে চলে যাবে। ভোকেশনালে গিয়ে সে ভোকেশনালটা পাস করবে, ফার্স্ট ডিভিশন পাওয়া এমন কিছু ব্যাপার না, ফার্স্ট ডিভিশন পাওয়া সে পলিটেকনিকে চলে যাবে, পলিটেকনিক ওখান থেকে পাস করে লোকো পাইলটের পরীক্ষা দেবে, সে অনেক কিছু আইটিআই পড়তে পারে। সেও ভবিষ্যতে যদি মনে করে যে না আমার সবাই তো যুগ যুগ ধরে বিএ পাস করে, আমিও করবো, সে প্রাইভেটে করে নেবে। এই উচ্চ মাধ্যমিক পাস করার পরে কেরিয়ার বেসটা করার ভীষণ দরকার, এবং এই জায়গাটায় আমরা খুব পিছিয়ে পড়ছি। আমাদের ছেলেমেয়েগুলোকে এখন যারা অ্যালার্ট গার্ডিয়ান তারা ঠিক ঠিক পথে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই জায়গাটা ভীষণ দরকার। ঘটনা হচ্ছে নিট হচ্ছে ডাক্তারি ভীষণ কঠিন, তবু নিট দিনের পর দিন দিয়ে যাচ্ছে, দিয়ে সময় লস করছে, লাস্টে আবার আমার কথা মতো বিএসসি নার্সিং ভর্তি করাচ্ছে। একটা মেয়েকে 2 বছর ধরে নিট পরীক্ষা দিয়ে পাশ করলো না, লাস্টে বিএসসি নার্সিং। আমি বললাম 2 বছর আগে নার্সিং করে চাকরি 2 বছর আগে হতো। বিএসসি নার্সিং তো ডাক্তার, সরকারও ডাক্তার, বিএসসি নার্সিং হচ্ছে নার্সের পরিচালনা করে। তো সেখানে উচ্চ মাধ্যমিকে বায়োলজিটা আর ফিজিক্স কেমিস্ট্রি থাকলে হয়ে যায়। তো এই কেরিয়ার বেসটা করার মানে ভীষণ দরকার, এবং এটাও সেই কাউন্সিলিং করার মতো ব্যাপার, যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যেমন বললাম কাউন্সিলিং করে কিনে পড়াশোনা করবে, এখানেও একটা ছেলেমেয়ের রেজাল্ট বেরোনোর পরে তার নিয়ে কাউন্সিলিং করে, এখানেও মানে সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়ে হোক কাউন্সিলিং করে ঠিক পথে তাকে নিয়ে যাওয়ার দরকার। এখন টেকনিক্যাল যুগ, এখন আর এই যুগ ধরে IBM-এ পাস করতে হবে এই দিন আর নেই, এই দিন থেকে সরে আসতে হবে। এখন হচ্ছে মার্কেট অনুযায়ী মানে নিজেকে মডিফাই করতে হবে, মানে ডিজিটাল যুগে নিজেকে ডিজিটাল করে গড়তে হবে। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ডিজিটাল, তারা অনেক বেশি ভাবে, কিন্তু ঘটনা হচ্ছে কোথাও একটা যেন মানে কি বলা যায়, এই কোথাও একটা যেন ঠিক জায়গায় মানে ক্লিক করছে না। সেই ক্লিকটা করার জন্যে টিচারদের অনেক ভূমিকা নিতে হবে, কারণ টিচারই তো পারে পথ দেখাতে। একজন টিচার সেই কিন্তু পথ দেখাতে পারে। এবার দুঃখ লাগে, একটা মেয়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলো, তাকে আমি বললাম তুই ডিএলএডে ভর্তি হ, অনার্স কর, সে তো করলো না, রাগ হয়ে যায় আমার, মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, তাকে ব্লক করে দিয়েছি। সে এখন কম্পিউটার নিয়ে পড়াশোনা করছে, কিছু করার নেই, না শুনলে কী করবো, সবাই তো শুনবে এমন কোনো ব্যাপার নেই। স্যার, আপনার মতে একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত, আর যারা এখন টিচিং প্রফেশনে আছেন বা যারা আসতে চলেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আসলে আদর্শ শিক্ষক হতে গেলে আদর্শ ছাত্র হতে হয়। সেই জায়গাটায় যদি ঘাটতি থাকে কারোর পক্ষে আদর্শ শিক্ষক হওয়া সম্ভব না। আমি যখন পড়াশুনো করতাম আমি নিজেকে কখনোই একজন আদর্শ শিক্ষক ভাবতে পারি না, অত বোকা আমি নই। আমি একজন রং তুলি দিয়ে একজন আর্টিস্ট যেমন তার শিল্পী হওয়ার চেষ্টা করেন, আমি এই 37 বছর ধরে শিক্ষক হওয়ার চেষ্টা করছি। কোনো একদিন যদি হতে পারি সেদিন বলবো যে আমি একজন শিক্ষক হওয়ার চেষ্টা করছি। আদর্শ শিক্ষক পরের ব্যাপার, টিচিং প্রফেশনটা এমন অনেক কষ্ট করে রং তুলি দিয়ে এটা শিক্ষক হওয়ার চেষ্টা করতে, সেই কাজটা করে যাচ্ছি, শিক্ষক হওয়ার কাজটা। যদি আদর্শ শিক্ষক হতে পারবো না জানি, কিন্তু আমি বলছি একজন আদর্শ শিক্ষক হতে গেলে আদর্শ ছাত্র হতে হয়। তার মাধ্যমিক লেভেলে একজন ভালো স্যার থাকবে যে পথ দেখাবেন, এইচএস লেভেলেও ভালো স্যার থাকবে কলেজেও, এবং ওই যে বললাম যে সেই ছাত্রই জীবনে উন্নতি করে যার ভালো ভালো স্যারের কাছে সে পড়াশুনো করেছে। কারণ শিক্ষকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর, এবং শিক্ষক যদি সঠিক পথ না দেখান সেই ছাত্র কখনোই পেগোতে পারবে না। এবং আমরা জানি যে আমি ভালো রেজাল্ট করলে আমার বাবা মা খুব আনন্দ পায়, পাশের বাড়ির লোকগুলো হিংসা করলেও করতে পারে, সবাই করে না, যে এই ছেলে কী করে এত নম্বর পেয়েছে, অনেক টুকেছে। কিন্তু শিক্ষক সেই একমাত্র ব্যক্তি যে নিজের সন্তান ছাড়া অন্যের সন্তান সাফল্যে সে আনন্দ পায়, সে ড্যান্স করে। মানে আমি দেখলাম ট্যাংরাখালী কলেজের বাংলা বিভাগের রেজাল্ট এত ভালো হয়েছে যে আমার ভাইস প্রিন্সিপাল ইউনিভার্সিটি রেজাল্ট বেরিয়ে সেখানে ড্যান্স করছেন। একজন শিক্ষকের এই যে আনন্দ, এই আনন্দটা কি করে বোঝানো যাবে, এটা কীভাবে সম্ভব? আমার ছাত্র যখন এসে বলে আমি মাধ্যমিকে 99 পেয়েছি, 98 পেয়েছি, আমার ফিজিক্সে 95 পেয়েছি, আমার তো মনে হয় যে আমি জীবনে অন্তত আমার ছাত্রকে কিছু শেখাতে পেরেছি। ফলে আদর্শ শিক্ষক অনেক কঠিন কাজ, সে বিদ্যাসাগর হতে পারেন, সে অনেক কঠিন কাজ। আমার মনে হয় আদর্শ ছাত্র হওয়াটা খুব জরুরি। স্যার, একটা লাস্ট কোশ্চেন আপনাকে করব। আজকের পুরো পডকাস্টে অনেকবার একটি পয়েন্ট উঠে এসেছে, সেটা হচ্ছে সমাজ সংস্করণ। তো আপনার মতে এখনকার যে সিচুয়েশন, তো সমাজ সংস্করণের জন্য আপনি সব থেকে বড় 5টা উপদেশ আপনি কী দিতে চাইবেন? আচ্ছা, সমাজ সংস্কারের জন্যে প্রথম কাজ হচ্ছে যারা সমাজ পরিবেশ নিয়ে মানে কাজ করতে চান এদেরকে এক ছাতার নিচে নিয়ে আসতে হবে। এরা কাউন্সিলিং করে মানুষকে বোঝাবে। গার্ডিয়ানদের ভূমিকাটা অনেক বেশি পজিটিভ হতে হবে। ছাত্রছাত্রীদের হচ্ছে শিক্ষক এবং মূল্যবোধটা ফিরিয়ে আনতে হবে। শিক্ষকের হাতে আবার বেদটা ফিরিয়ে দিতে হবে।
আর হচ্ছে এই যে আমার ছেলে শাসন করার তুমি কি এটা তুলে দিতে হবে, এটা চলবে না, এটা চলে না। এই বিষয়গুলো ফিরিয়ে আনলে আবার একটা সুস্থ পৃথিবী তৈরি হবে, সুস্থ সমাজ তৈরি হবে। ভালো ছাত্র তৈরি হলে ভালো সমাজ তৈরি হবে, ভালো ছাত্র তৈরি হলে ভালো শিক্ষা ব্যবস্থায় উন্নতি হবে, ভালো শিক্ষক আসবে। ওখানে তো সার্ভিস লাইন, ছাত্র যদি ভালো না শিক্ষক করতে গেলে ছাত্রই শিক্ষক আসবে। এই সার্ভিস লাইনটাকে মজবুত করা ভীষণ জরুরি। ওকে, তাহলে আমরা আজকের পুরো পডকাস্ট থেকে মেন যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর একজন শিক্ষকই পারে একটা সমাজকে ধ্বংসের মুখ থেকে তুলে এনে আলোর দিকে নিয়ে যেতে। আর কি শিখলাম? একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য সবার আগে একজন আদর্শ ছাত্র হতে হয়। তো এই দুটোই হচ্ছে একে অপরের পরিপূরক। স্যার, অনেক ধন্যবাদ, আজকে আপনি এলেন, সময় দিলেন, অনেক কিছু আমরা শিখেছি। আমাদের একটাই উদ্দেশ্য যে যেসব ছেলেমেয়েরা এখন স্টুডেন্ট লাইফে আছে তাদের লাইফে হয়তো সেরকম কোনো পার্সন নেই যে তাকে সঠিক পথ দেখাবে। আপনার মাধ্যমে যদি আমরা একজন মানুষের লাইফেও আমরা একটু আলোর ছোঁয়া নিয়ে আসতে পারি, তাহলে আমরা মানবো যে আমাদের আজকের এই এপিসোড সার্থক হয়েছে। আপনি অনেক ভালো থাকবেন স্যার। বিষয়টা হচ্ছে আমার একটা কথা বলার আছে, এই যে তোমাদের প্যারাফিন পডকাস্টের তোমাদের এই ভাবনাটা, মানে যে ভাবনাটা আমি দীর্ঘদিন ভাবতাম, মানে যে ভাবনাটা আমার মাথার মধ্যে গিজ করে, কিন্তু সেই ভাবনাটা তোমরা কার্যকরী করেছো। আমার খুব ভালো লেগেছে তোমাদের এই যে আধুনিক চিন্তা চেতনা, তোমাদের এই ভাবনা, এটা আমাকে স্যালুট তোমাদেরকে। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমার বাবা মা দুজনই স্বর্গীয়। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, মানুষ করেছেন, তাদের ধন্যবাদ। আর আমার দীক্ষাগুরু সত্যানন্দ উদাসী মহারাজ, তাকে অনেক ধন্যবাদ। তিনি আমাকে অনেক যত্ন করে অন্তত শিখিয়েছেন। আর আমার অঙ্কের টিচার যারা কলেজের, উচ্চ মাধ্যমিকের, মাধ্যমিকের সবার, মানে সবাই যদি আমাকে যত্ন করে না শেখাতেন তাহলে আমি এখানে এসে বসতে পারতাম না। সবাইকে অনেক ধন্যবাদ। আর তোমাদের এই নতুন ভাবনা, এই যে নতুন চিন্তা চেতনা, আর যদি সর্বোপরি দর্শক যদি আমার কথা শুনে যদি ভালো লাগে, তাহলে আমার এই তোমাদের ডাকাও সার্থক হবে আর আমার এখানে আসাটাও সার্থক হবে।